বলছি এলাবোরেট ভার্সন, কিন্তু ওইটার মধ্যে আরেকটু সংক্ষিপ্ত। ওই স্লাইডটা একটুখানি গোছানো, বাট বেশিরভাগ কন্টেন্ট আমার 5.1 যে আছে এই 5.1 এর মধ্যে আছে। তো গতকাল আমরা এই 5.1 এর শেষ করছিলাম হচ্ছে প্যারাসিটামল পর্যন্ত আর কি। এই পর্যন্ত এটা শেষ করতে পারছিলাম। এখন আজকে হোপফুলি বাকি যাবতীয় যা কিছু আছে এটা শেষ হয়ে যাবে। এটা শেষ হলে পরে মোটামুটি আপনাদের দেখি আমরা 5.2টাও একটু ওপেন করার চেষ্টা করব। সেম জিনিস যেহেতু টাইম তেমন একটা লাগবে না, আমি এখান থেকে তাহলে স্টার্ট করি। আর এটাকে একটু স্লাইড শো করা যাক। তো এখানে মলিকুলার আমরা গতদিন যেটা পড়ছিলাম ওইটা একটু সামারাইজ করে আগে বলি। গতদিন আমরা পড়ছিলাম আবার থাকে হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি যে মেথড আছে, যে কম্পিউটেশনাল কেমিস্ট্রির ভেতরে আমার বাস্তব জীবনের কেমিক্যাল যে ইন্টারঅ্যাকশন গুলো আছে বিভিন্ন অণু পরমাণুর মধ্যে একজন একজনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেই বিষয়টাকে কম্পিউটারের মাধ্যমে সিমুলেট করার একটা চেষ্টা, সেটা হচ্ছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি। এখন এই সিমুলেট করার যে চেষ্টা, এইটার জন্য বিভিন্ন ওয়ে থাকতে পারে, বিভিন্ন ওয়ে থাকতে পারে। সেই ওয়েগুলো আমরা কয়েকটা ক্লাসিফিকেশন দেখছিলাম। যেমন আমাদের ব্রডার পার্সপেক্টিভে ছিল যে ক্লাসিক্যাল মেথড, যেটা কিনা নিউটনের ফর্মুলা হচ্ছে ফলো করে। তারপরে আমার আছে কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, যেটা কিনা আমার ইলেকট্রনের বিষয়গুলো নিয়ে ক্যালকুলেট করে। এবং তাদের মধ্যে আরো হচ্ছে বিভিন্ন কি বলে আরো বিভিন্ন সাব ক্লাস আছে ওইগুলোর মধ্যে। সো সবকিছু মিলেমিশে এখানে দেখি এখনো কি জয়েন করা বাকি আছে কিনা কেউ। ঠিক আছে, ওকে। তো ওই সাব ক্লাসগুলো দেখছিলাম এবং আমরা হচ্ছে মোটামুটি মলিকুলার যে মেকানিক্স এর পার্ট আছে ওইটা অলমোস্ট শেষ করে ফেলছি, এটাই শুধুমাত্র আছে। তো মলিকুলার ডাইনামিক্স এর যেটা কথা, সেটা হচ্ছে মলিকুলার ডাইনামিক্স হলো, ডাইনামিক্স মানে গতিবিদ্যা, ডাইনামিক্স মিন্স হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যার মধ্যে কি করা হয়, মলিকুলার ডাইনামিক্স, মলিকিউল বা অণুর ভেতরে পরমাণুগুলা কিভাবে গতিশীল থাকে, তাদের মধ্যে বন্ধনগুলা যেগুলা থাকে, বন্ধনের বিভিন্ন ধরনের অবস্থা, ডিফরমেশন যেমন স্ট্রেচিং, তারপরে হচ্ছে গিয়ে আছে আমার কম্প্রেশন, আর তারপর আছে টরশন, দেন আছে আমার নন বন্ডেড অ্যাটমগুলোর মধ্যে ইন্টারাকশন। তো সেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি, টোটাল এনার্জি ক্যালকুলেট করতে পারি। তাছাড়া এনার্জি মিনিমাইজেশনের কথা বলা আছে। এনার্জি মিনিমাইজেশনটা হচ্ছে এইখানে আমরা দেখছিলাম নাকি এখনো দেখি নাই, এই যে এইখানে দেখবো এনার্জি মিনিমাইজেশন বলতে কি বলছে। যে এনার্জি মিনিমাইজেশন বিষয়টা হলো, এটা যেমন একটা বিউটেন যে আছে, বিউটেন, এটা একটা বিউটেনের অণু। এখন বিউটেনের অণুর মধ্যে আমার পরমাণুগুলা যে পজিশনে আছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, এর মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল গুলো আছে। তো এই অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা থাকলে পরে আমার বিউটেনটা হচ্ছে স্টেবল অবস্থায় থাকবে। স্টেবল মানে কি, স্টেবল হচ্ছে বিষয়টা এরকম, মনে করেন যে বিউটেন যদি এখানে যেভাবে আছে, যেভাবে এখানে যেভাবে আছে আঁকা বাঁকা, এইভাবে যদি থাকতো অ্যাঙ্গেল গুলা, তাহলে এটাকে আপনি একটা কি বলবো, একটা জারের মধ্যে মনে করেন আপনি ধরে রাখতে পারেন। অথবা এইটারই অন্য আরেকটা যদি অ্যাঙ্গেল থাকতো, মনে করি কোনো একটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, এইটা এইদিকে না থেকে মনে করি এইদিকে এরকম চলে আসছে, তো এরকম যদি আমার হতো, সেক্ষেত্রে আমার হয়তো ওই বিউটেনটার মানে বৈশিষ্ট্যই চেঞ্জ হয়ে যেত। এটা হয়তো তখন তরল থেকে বাষ্প বা সামথিং আদার্স কোনো ফর্মে চলে যেত। এটা হচ্ছে স্টেবিলিটি, যে কোন ভাবে রাখলে পরে আমার এই পদার্থটা একদম স্টেবল থাকে, মানে সহজে উড়ে যাওয়া বা পুড়ে যাওয়া এসব জিনিসপত্র না হয়। তো বিউটেনের ক্ষেত্রে আমার এখানে যেটা আছে বলছে যে বিউটেনের মধ্যে যে দুইটা আমার CH3 আছে একদম দুই পাশে দুইটা, এই যে এটা ব্ল্যাক যেটা আছে এটা হচ্ছে কার্বন আর এগুলো হচ্ছে হাইড্রোজেন। CH3 দুই পাশে যে আছে,
আর মাঝখানে হাইড্রোজেন আছে, কার্বন আছে। এখানে কার্বন দেখানো হয় জাস্ট, হাইড্রোজেন দুইটা দুইটা করে, এই যে দুইটা এবং দুইটা করে এখানে দেখানো আছে। তো এই বিউটেনের মধ্যে দুইটা যে CH3 আছে, এদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের কারণে, বিভিন্ন অ্যাঙ্গেল, এই যেখানে রোটেশন, তো বিভিন্ন অ্যাঙ্গেলের কারণে বিভিন্ন ধরনের এনার্জি পাওয়া যায়। যেমন এইখানের জন্য আমার এনার্জি যেটা আছে সেটা হচ্ছে এইখানে, এটা হাই এনার্জি। আবার এইরকম যদি অ্যাঙ্গেল থাকে দুইটা CH3 এর মাঝখানে, তাহলে সেটার জন্য এনার্জিটা চলে আসে এখানে। এটা আরেকটু লোয়ার এনার্জি এটার কম্প্যারিজনে, মানে এই অবস্থার কম্প্যারিজনে। এখানে তো দুইটা CH3 একদম পাশাপাশি, এখানে আবার একটু অ্যাঙ্গেল আছে। আবার যদি এইরকম থাকতো, মানে এতটুকু গ্যাপ থাকতো, তাহলে সেটার এনার্জি এখানে আবার এনার্জি একটু বেশি। আর এইরকম যদি থাকে যে 180 ডিগ্রি, তাহলে এনার্জি একদম কম, মানে একদম জিরোর কাছে চলে গেছে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট স্টেবল অবস্থা। তো এইরকম স্টেবল অবস্থাগুলো বের করার জন্য আমরা মলিকুলার যে ডাইনামিক্স আছে সেটা ব্যবহার করতে পারি। সেই কথাটা এখানে বলছে যে বিভিন্ন ধরনের কনফরমেশন, বিভিন্নভাবে অণুগুলার মধ্যে কোনগুলা থাকতে পারে, সেই কনফরমেশন গুলাকে স্টাডি করা, তাদের মধ্যে সব থেকে মিনিমাম এনার্জির যে স্টেট আছে, যেমন এখানে এই যেটা, এটা বের করা, এইসব কাজে আমরা মলিকুলার ডাইনামিক্স ইউজ করতে পারি। এরপর আমরা চলে যাব কোয়ান্টাম মেকানিক্সে। তো কোয়ান্টাম মানে কণা, এবং কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন যে থাকে একটা মলিকুলের ভেতরে, যে ইলেকট্রন থাকে সেইটা যে ইন্টারঅ্যাকশন করে অন্যান্য ইলেকট্রনের সাথে। একটা ইলেকট্রন তার আশেপাশের ইলেকট্রনের সাথে যে ইন্টারঅ্যাকশন করে, এবং এর পাশাপাশি যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াই, সেই নিউক্লিয়াসের সাথে যে ইন্টারঅ্যাকশন গুলো করে ইলেকট্রন, তো সেইটার উপর ভিত্তি করে কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশন। কিসের ক্যালকুলেশন? ক্যালকুলেশন হচ্ছে একটা সিস্টেমের, মানে একটা অণুর টোটাল এনার্জি নির্ণয় করা, একটা অণুর টোটাল এনার্জি নির্ণয় করা, সেই ক্যালকুলেশন। ইট ইজ বেসড অন দ্য রিয়ালাইজেশন দ্যাট ইলেকট্রন এবং সকল ম্যাটেরিয়াল এক্সিবিট করে ওয়েভ লাইক প্রপার্টিস। এখানে বলছে যে কোয়ান্টাম মেকানিক্স এইটাই অনুধাবন করে, মানে এখানে মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন তরঙ্গের মতো বিহেভ করে, এটা অনেক সময় কণার মতো আচরণ করে, অনেক সময় হচ্ছে তরঙ্গের মতো আচরণ করে। তো এই দুইটার মধ্যে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আমার এখানে আছে, ঈশার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, এবং এই জন্য এই দুইটা বৈশিষ্ট্যকেই কনসিডারেশনে নেওয়ার জন্য আমাদের যে ইকুয়েশনটা এখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে শ্রোডিঙ্গারের ইকুয়েশন। শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা গতদিন হয়তো দেখছিলাম, আজকে আরেকটু মানে ভালো ফরম্যাট আছে, ওইটা আমরা দেখবো এই যে এখানে। তো শ্রোডিঙ্গার ইকুয়েশন ইউজ করে কোয়ান্টাম মেকানিক্স ওই এনার্জি বা ইত্যাদি ইত্যাদি ক্যালকুলেট করে থাকে, এবং এটা একই সাথে তরঙ্গ এবং কণা দুইটা বৈশিষ্ট্যকেই এক্সপ্লেন করে থাকে। তো শ্রোডিঙ্গার ইকুয়েশনটা দেখতে আমরা এই যে এরকম, এখানে এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এটাকে বলে সাই, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, আর ই হচ্ছে কি আমার এনার্জি, এনার্জি অফ এ সিস্টেম। আমরা মলিকুলার মেকানিক্সে এনার্জি দেখছিলাম কিভাবে? মলিকুলার মেকানিক্সে এনার্জি দেখছিলাম এইভাবে, জাস্ট এই বন্ধনগুলোর ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে এনার্জি। আর এই কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এনার্জিটা এখানে হিসেব হচ্ছে এইভাবে, এখান থেকে হিসেব হচ্ছে। আর এখানে বলা আছে যে এই এই ফর্মুলাটাকে সলভ করা হচ্ছে কঠিন, কোনো একটা ব্যবস্থার জন্য সলভ করা কঠিন, কিন্তু স্টিল মানে সলভেবল অবশ্যই, বাট সলভ করা হচ্ছে তুলনামূলক কঠিন। এখানে ক্যালকুলেশনের বেশি প্রয়োজন হয়, কম্পিউটেশনাল পাওয়ারের বেশি প্রয়োজন হয়। তো শ্রোডিঙ্গার ইকুয়েশনের মধ্যে দেখা গেছে আমার যে এনার্জি যেটা আছে, এনার্জিকে পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি দুইটার যোগফল হিসেবে প্রকাশ করা যায়। কে হচ্ছে পটেনশিয়াল, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, সরি, কে হচ্ছে কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে তখন এই ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যায় আর কি। এবং এটার মধ্যে কি করে, ই এর মাধ্যমে, ই যেটা আছে এইটা হলো ইলেকট্রনের যে কণার ধর্ম আছে, কণা, সেই কণার ধর্মটাকে ডিসক্রাইব করে। আর আমার এখানে সাই যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনের যে তরঙ্গের বৈশিষ্ট্য আছে, সেই তরঙ্গের বৈশিষ্ট্যটাকে এক্সপ্লেন করতে পারে, মানে দুইটা বৈশিষ্ট্যটাকেই এক্সপ্লেন করতে পারে। এখন এই কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মধ্যে আবার সাব ডিভিশন আছে, মানে ডিভিশনের মধ্যে ডিভিশন। প্রথমে ছিল ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, এরপরে আসলো হচ্ছে গিয়ে আমার নতুন ডিভিশন। আমরা ক্লাসিক্যাল মেথডের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স, সরি, মলিকিউলার মেকানিক্স, মলিকিউলার ডাইনামিক্স দেখলাম। কোয়ান্টাম মেকানিক্সের ভেতরেও আরো ভাগ আছে, এবি ইনিশিও,
সেমি এম্পিরিক্যাল আর ডেনসিটি ফাংশনাল থিওরি বা ডিএফটি তিন ধরনের হতে পারে। হোয়াট ইজ এবি ইনিশিও মেথড? এবি ইনিশিও মেথড হচ্ছে, এটার ল্যাটিন মানে হলো ফার্স্ট প্রিন্সিপাল, প্রথম প্রিন্সিপাল বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল। এবং এইটা রেফার করে টু দ্য ফ্যাক্ট দ্যাট এটার মধ্যে কোনো এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করা হয় না। নো এক্সপেরিমেন্টাল ডাটা ইজ ইউজড। যখন কিনা এই মেথডটা আমার সিস্টেমের মানে অণুর এনার্জি ক্যালকুলেট করে, সেক্ষেত্রে কোনো এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করা হয় না। সেখানে ইউজ করা হয় হচ্ছে থিওরিটিক্যাল প্রিন্সিপাল, শুধুমাত্র সূত্র ইউজ করা হয়। সূত্র ব্যবহার করেই আমার টোটাল এনার্জি যেটা আছে সেটা ক্যালকুলেট করা হয়। আর এরপরে এই এবি ইনিশিও যে মেথড আছে, এইটাও আবার দুই ধরনের আছে। প্রথমটা হচ্ছে, এটা কিন্তু আবার এবি ইনিশিওর ভেতরে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, আরেকটা তারপরে কোয়ান্টাম। কোয়ান্টামের ভেতরে আছে গিয়ে আমার এবি ইনিশিও ডেনসিটি ফাংশনাল থিওরি, আবার আছে আরেকটা ওই সেমি এম্পিরিক্যাল মেথড। আবার এই এবি ইনিশিওর ভেতরে আছে গিয়ে আমার দুইটা এইচএফ, সেটা হচ্ছে হার্ট্রি-ফক এইচএফ, আর ডেনসিটি ফাংশনাল থিওরি ডিএফটি। এই দুই ধরনের হতে পারে। জাস্ট আমার এই এবি ইনিশিও, এটা এবি ইনিশিও হচ্ছে কোয়ান্টামের ভেতরে আবার পড়ে, কোয়ান্টাম মেকানিক্যাল মেথড। তো এইচএফ যে মেথড আছে সেটা দেখি। এইচএফ মেথড হচ্ছে এবি ইনিশিও মেথডের মধ্যে সবথেকে সিম্পলেস্ট বলা হচ্ছে এটার ক্যালকুলেশন। এবং এইটার যে অ্যাপ্রক্সিমেশন, এটা যে হিসেব নিকেশ করে, সেটা হচ্ছে সম্পূর্ণ আমার এই সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশনের উপর ভিত্তি করে। হোয়াট ইজ সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশন? মনে করেন আপনার এখানে একটা কণা আছে, এটা অণু হতে পারে, পরমাণু, অথবা এইটার ক্ষেত্রে মূলত ইলেকট্রন অথবা নিউক্লিয়াস, এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। এইটার আশেপাশে যে ফিল্ড থাকে, ফোর্স ফিল্ড থাকে, বলের যে ক্ষেত্র থাকে, সেই বল ক্ষেত্রটা হয় একদম স্ফেরিক্যাল, মানে গোল হয়ে থাকে। আপনার উপর কত বল প্রয়োগ করা হবে সেইটা শুধুমাত্র নির্ভর করে আপনি এই ক্ষেত্র থেকে কতটুকু দূরে আছেন সেটার উপর। আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে গেলে বিভিন্ন বল পাবেন তা না। সেম ডিস্টেন্স নিয়ে আপনি যেদিকেই যান না কেন, আপনি হচ্ছে সেম পরিমাণ বলই অনুভব করবেন। এটাই হচ্ছে সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। তো এইটার উপর ভিত্তি করে আমার এইচএফ মেথডটা ক্যালকুলেশন করে। এবং এটার মেজর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হলো এটা ইলেকট্রনের কোরিলেশন গুলাকে হিসেব করে না। ইলেকট্রনের কোরিলেশন হিসেব করে। হোয়াট ইজ ইলেকট্রন কোরিলেশন? এখন যে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের কিন্তু ইন্টারঅ্যাকশন হতে পারে। তো এখন এই ইন্টারঅ্যাকশন গুলা সে হচ্ছে ক্যালকুলেশন করে না, ইলেকট্রন কোরিলেশন গুলাকে ক্যালকুলেশন করে না। তো এটা এর একটা বাজে দিক এইচএফ মেথড। আর ডেনসিটি ফাংশনাল থিওরি যেটা করে, এখানে নামই আছে ডেনসিটি। সো ইলেকট্রনের যে ডেনসিটি আছে সেটা নিয়ে কাজ করে, ইলেকট্রনের ডেনসিটি সে ব্যবহার করে। এইটা এবি ইনিশিও মেথডের মধ্যেই পড়ে, কিন্তু এটা ডিফারেন্ট অন্য এবি ইনিশিও মেথডের থেকে, বিকজ এইটা আবার ওয়েভ ফাংশন যেটা আছে সেটা ইউজ করে না। ওয়েভ ফাংশন ইউজ করে না। হোয়াট ইজ ওয়েভ ফাংশন? ওই যে সাই এর যেটা ছিল, ওই ওয়েভ ফাংশন হচ্ছে ইউজ করে না। সে ইলেকট্রনের আবার ডেনসিটি ইউজ করে। এবং এটার একটা সুবিধা আছে যে ডিএফটি যে মেথড, এগুলা লেস কম্পিউটেশনাল টাইম লাগে। মানে একে যদি বলা হয় একটা অণুর ভেতরে গিয়ে সেটার এনার্জির অবস্থাটা এক্সপ্লেন করতে, তাহলে এই ক্ষেত্রে ডিএফটিটার টাইম কম লাগবে, কম্পিউটেশনাল টাইম কম লাগবে এইচএফ মেথডের থেকে। এইচএফ মেথডের থেকে টাইম হচ্ছে আমার কম লাগবে, এবং এটা আরো বেশি অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে। মানে এইচএফ এর থেকে দুই দিক থেকে এটা বেটার। আমার ডেনসিটি ফাংশনাল থিওরি দুই দিক থেকেই বেটার, সময়ের দিক থেকেও কম টাইম লাগতেছে, এবং এটা যে অ্যান্সার দেয় সেটা আরো মোর অ্যাকুরেট হয়ে থাকে এইচএফ মেথডের থেকে। এরপর আছে সেমি এম্পিরিক্যাল মেথড। সেমি এম্পিরিক্যাল মেথডটা হচ্ছে মাঝামাঝি একটা মেথড। মাঝামাঝি কিসের মাঝামাঝি মেথড? সেটা হলো আমার যে মলিকুলার মেকানিক্স আছে আর আমার যে এবি ইনিশিও মেথড আছে, এই দুইটার মাঝামাঝি হচ্ছে আমার সেমি এম্পিরিক্যাল মেথড। সেমি এম্পিরিক্যাল মেথডের মধ্যে কি ব্যবহার করা হয়? এরা ইউজ করে এক্সপেরিমেন্টাল ডাটা। এইচএফ ইউজ করতো কি? সেন্ট্রাল ফিল্ড অ্যাপ্রক্সিমেশন। ডেনসিটি ফাংশনাল থিওরি ইউজ করতো কি? ইলেকট্রনের ডেনসিটি।
সেমি এমপিরিক্যাল কি ইউজ করে, এমপিরিক্যাল ডাটা ইউজ করে এবং যেটাকে ইকুয়েশনের মধ্যে বসায়। এইটা আবার হচ্ছে ওয়েভ ফাংশন গুলো ইউজ করে। এইটা আবার ওয়েভ ফাংশন যেটা আছে সেটাকে ইউজ করে। আগেরটা কিন্তু ওয়েভ ফাংশন ইউজ করতো না, এটা ওয়েভ ফাংশন ইউজ করতো না, ডিএফটি। কিন্তু এটার একটা সমস্যা আছে, লেস অ্যাকুরেট হয় অন্যান্য ইবি ইনিশিও মেথডের থেকে, কিন্তু এটা আবার ফাস্ট হয়ে থাকে, এটা আরো ফাস্টার হয়ে থাকে। যেমন ডেনসিটি ফাংশনাল থিওরি যেটা আছে ওইটার থেকে হয়তো এটা ফাস্টার হবে। ক্যাপেবল অফ ক্যালকুলেটিং ট্রানজিশন স্টেট এবং এক্সাইটেড স্টেট, বিভিন্ন ধরনের স্টেট যে আছে অনুর সেগুলোকে ক্যালকুলেট করতে পারে। এখন ফাইনালি চয়েসের কোশ্চেন চলে আসছে যে আমি হচ্ছে কোনটা বাছাই করব। আমার সামনে এতগুলা মেথডের মধ্যে আমি সিলেক্ট করব কোনটা। আমি কোনটা সিলেক্ট করব সেটা ডিপেন্ড করে আমার নেসেসিটির উপরে, আমার ক্যাপাবিলিটির উপরে, যে আমার কতটুকু দরকার, আমার অ্যাকুরেসি কতটুকু প্রয়োজন, আমার হাতে টাইম আছে কতটুকু। এই সব কিছু ভিত্তি করে আমার হচ্ছে কোন একটা মেথডকে সিলেক্ট করতে হবে, কম্পিটিশনাল মেথড। তাহলে এখানে একটা কথা বলছে যে আমার যে মলিকুলার সাইজ আছে, অণুর যে সাইজ আছে সেটার উপর বেস করেও আমার সিলেকশনটা হতে পারে। অণুটার মধ্যে কতগুলা পরমাণু আছে এই নাম্বারের উপর ভিত্তি করেও আমার ক্যালকুলেশন হতে পারে। এবং এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন আমি যদি এনার্জি মিনিমাইজেশন রিলেটেড কাজগুলা করি, যেমন কোন একটা অণুর এনার্জি কোন স্টেটে সব থেকে মিনিমাইজড হয়, যেমন এই যেটা, যে কোন একটা অণুর কোন স্টেজে গিয়ে এনার্জিটা সব থেকে মিনিমাইজ হয়, সব থেকে কম পরিমাণে এনার্জি পাওয়া যায়, সেইটা হলো আচ্ছা সেইটা হচ্ছে যে আমি মলিকুলার যে মেথড আছে সেটা দিয়ে বের করতে পারি। মলিকুলার মেথড দিয়ে এইখানে যতগুলো বলা আছে এগুলো হচ্ছে মলিকুলার মেথডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কি। ক্যালকুলেশন, হ্যাঁ মলিকুলার মেথড দিয়ে আমি এনার্জি মিনিমাইজেশন যেটা ছিল ওই যে আই থিংক বিউটেনের ছিল, বিউটেন। তো বিউটেনের ক্ষেত্রে একটু ওয়েট করেন, কেউ একজন কল দিচ্ছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম আর কি, আমার এর পরবর্তীতে যেটা বলছে যে আইডেন্টিফাই স্টেবল কনফরমেশন, যে কোন অবস্থায় একটা অণু আমার পরমাণুগুলা কোন অ্যাঙ্গেলে একজন আরেকজনের সাথে যুক্ত থাকলে আমার অণুটা সব থেকে স্টেবল ভাবে থাকতে পারবে, সেটা বের করার জন্য আমরা এই মলিকুলার মেকানিক্সটা ইউজ করতে পারি। সেটা ছিল আমার এই যে এখানে প্যারাসিটামলের কথা মনে আছে, প্যারাসিটামল, এই যে প্যারাসিটামল এইভাবে যদি থাকে সে হয়তো আমার স্টেবল থাকে না, বাট এখানে অ্যাঙ্গেলটা যখন একটুখানি চেঞ্জ হয়ে গেছে তখন হচ্ছে এটা হয়তো স্টেবল হয়ে গেছে। তো এই ধরনের যে কনফরমেশন গুলো আছে এগুলা বের করার জন্য আমরা মলিকুলার মেকানিক্স ইউজ করতে পারি। আর হ্যাঁ, মলিকুলার যে মোশন আছে, অণুর এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে হচ্ছে যাওয়া, মোশন মানে কি চলাফেরা করা, এগুলা হচ্ছে আমরা স্টাডি করতে গেলে এই মলিকুলার মেকানিক্স ইউজ করতে পারি। এটার নামের মধ্যেই তো মলিকিউল আছে, সো মলিকুলার মেকানিক্স। আর ডিফারেন্ট কনফরমেশন, এটা অলরেডি বলা হয়ে গেছে যে কনফরমেশন সেগুলা বিশ্লেষণ করতে গেলে আমরা মলিকুলার যে মেথড আছে সেটা ইউজ করতে পারি। এরপরে আসছে যে কোয়ান্টাম মেকানিক্স আমি কখন ইউজ করব। কোয়ান্টাম মেকানিক্স আমি ইউজ করব হচ্ছে মলিকিউলের অরবিটাল যে এনার্জি আছে সেইটা ক্যালকুলেট করতে গেলে। অরবিটাল এনার্জি কি, ওই যে আমার যে নিউক্লিয়াস থাকে তার চারপাশে আমার যে ইলেকট্রন যেগুলো আছে, করে যদি ইলেকট্রন আমার যদি থাকে তাহলে সেই ইলেকট্রনগুলোর যে কক্ষপথের যে শক্তি, সেগুলো অরবিটাল এনার্জি, সেগুলো ক্যালকুলেট করার জন্য অবশ্যই আমার কোয়ান্টাম মেথড ইউজ করতে হবে। হিট ফরমেশন, হিট ফরমেশন কখন হয়? হিট ফরমেশন হলো এই যে আমার বন্ধনগুলা যে আছে, বন্ধনগুলা যদি স্ট্রেচ করে, মানে বন্ধনগুলা স্প্রিং যেহেতু লম্বা হতে পারে খাটো হতে পারে, তো এরকম যদি হয় ওই সময়ে আমার যে হিট তৈরি হয়
তাপমাত্রা তৈরি হয়, সেটা আমরা হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মাধ্যমেই এক্সপ্রেস করতে পারি। তারপর আছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট হলো কোনো একটা সিস্টেমে পজিটিভ আর নেগেটিভ চার্জের সেপারেশন। পজিটিভ আর নেগেটিভ চার্জের যে সেপারেশন আছে, দ্যাট ইজ ডাইপোল মোমেন্ট। তো এই ডাইপোল মোমেন্ট বের করতে গেলে আমরা ব্যবহার করব কোয়ান্টাম মেকানিক্স। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, একটা বন্ধন আছে, সেই বন্ধনকে ভেঙে ফেললাম, তাহলে সেই ক্ষেত্রে যে এনার্জিটা আমার বের হয়ে গেল, সেটার জন্য আমরা এই কোয়ান্টাম মেকানিক্যাল মেথড ইউজ করি। আর হচ্ছে ট্রানজিশনাল স্টেটের জিওমেট্রি এবং এনার্জি। বিভিন্ন ট্রানজিশন যে স্টেট আছে, মানে একই অণু বিভিন্ন ভাবে যে থাকতে পারে, এই স্টেটগুলোকেও ক্যালকুলেট করতে গেলে এবং তাদের সংশ্লিষ্ট শক্তির জন্য আমরা কোয়ান্টাম মেকানিক্যাল মেথড ইউজ করতে পারি। এবং এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফের মধ্যে মূলত যেটা বলা আছে যে কোন সিস্টেমে কতগুলা পরমাণু থাকলে সেটার উপর ভিত্তি করে আপনি কোন মেথডটাকে চুজ করবেন। যেমন এখানে যদি দেখি, এদিকে হচ্ছে অ্যাকুরেসির কথা বলা, আর এদিকে হচ্ছে আপনার কতগুলা অ্যাটম আছে, নাম্বার অফ অ্যাটমস সেটা বলা আছে। তো এখানে যদি 10টা অ্যাটমের কথা ভাবি, যে কোনো একটা সিস্টেমে 10টা মাত্র অ্যাটম আছে, তাহলে সেই 10টা অ্যাটমওয়ালা সিস্টেমের আমি এনার্জি ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করতে গেলে আপনার মলিকুলার যে মেকানিক্স আছে, মলিকুলার মেকানিক্স আপনাকে অ্যাকুরেসি দেবে কত, এই মলিকুলার মেকানিক্সের সাথে যেখানে উপরের দিকে ইন্টারসেক্ট করবে সেইখানে, তাহলে এটা দিবে হচ্ছে হ্যাঁ এইখানে, এটার অ্যাকুরেসি হচ্ছে এতটুকু। কারণ এই জায়গার মধ্যে মলিকুলার মেকানিক্সের এটা ব্লক, তো এখানে সর্বোচ্চ আছে, তাহলে এখান থেকে হচ্ছে এতটুকু অ্যাকুরেসি দেবে, এটা হচ্ছে অ্যাকুরেসি। তাহলে এটার জন্য অ্যাকুরেসি এত। আবার এই 10টা কিসের জন্যই, 10টা অ্যাটমের জন্যই, এটাকেই যদি আমি কোয়ান্টাম মেকানিক্যাল মেথড দিয়ে ক্যালকুলেট করি, তাহলে এটার অ্যাকুরেসি আসবে কত, আরো বেশি থাকবে। এই যে উপরের দিকে চলে গেছে, এটার অ্যাকুরেসি কিন্তু এখানে চলে যাবে। তো যখন কিনা স্বল্প পরিমাণ আমার অ্যাটম থাকবে একটা সিস্টেমে, ওইটার জন্য এনার্জি যখন আমি ক্যালকুলেট করতে যাব, মলিকুলার মেকানিক্স অপেক্ষা আমার কোয়ান্টাম মেকানিক্স আরো বেটার রেজাল্ট দিবে, অ্যাকুরেসি বেশি দিবে। ও ঠিকঠাক মতো বলতে পারবে কোয়ান্টাম মেকানিক্স টোটাল এনার্জি কত। আচ্ছা, এরপরে 100-র জন্য দেখি। 100-র জন্য মলিকুলার মেকানিক্সের অ্যাকুরেসি মোটামুটি সে আগের মতোই, এখান দিয়ে গিয়ে এই যে এই পর্যন্ত যাবে এটা। আর কোয়ান্টাম মেকানিক্সের অ্যাকুরেসি হচ্ছে এইখানে যাবে, এই যেটা। সো এই ক্ষেত্রেও কিন্তু আমার কোয়ান্টাম মেকানিক্সের অ্যাকুরেসি বেশি। ঠিক আছে, তাহলে আমরা আরো সামনের দিকে যদি যাই, এইখানে 1000 পরমাণু আছে এরকম একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমের মধ্যে আমার মলিকুলার মেকানিক্স কত অ্যাকুরেসি দিবে, সেই মোটামুটি আগের মতো, এই যে সেমি এটা এই পর্যন্তই হচ্ছে অ্যাকুরেসি দিবে এরকম। কিন্তু এটার মধ্যে কোয়ান্টাম মেকানিক্স আমার কি অ্যাকুরেসি দিবে, এখানে তো আমার কোয়ান্টাম মেকানিক্সের ঘরই নাই, তাহলে সে আর কি দিবে। এটার মানে হলো যে কোয়ান্টাম মেকানিক্স অ্যাকচুয়ালি 1000টা যদি আপনার পরমাণু থাকে, ওই পরমাণুওয়ালা সিস্টেমের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স কোনো হিসেব করে দিতে পারবে না। কারণ আমরা জানি কোয়ান্টাম মেকানিক্সের ক্যালকুলেশনগুলো অনেক কঠিন হয়ে থাকে, এবং এই কঠিন ক্যালকুলেশন বিশাল পরিমাণ পরমাণু নিয়ে করা পসিবল না, এই জন্য ওইখানে সে কোনো কিছুই আপনাকে করে দিতে পারবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আপনাকে সাহায্য করতে পারবে না। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মনে করেন আপনার কাছে 10,000 পরমাণুওয়ালা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের জন্য আপনি কোন মেথডটা সিলেক্ট করবেন, কি কারণে সিলেক্ট করবেন, তাহলে হোপফুলি এই অ্যান্সারটা আপনি দিতে পারবেন। আমি কোন মেথড সিলেক্ট করব, কি কারণে আমি ইউজ করব। তো এইখানে সেই মানে পরমাণুর কাউন্টের দিক থেকে, কতগুলা পরমাণু আছে সেইটার দিক থেকে চিন্তা করলে কতগুলা কাউন্টের জন্য কোন মেথডটা বেটার সেটা আপনি বুঝতে পারবেন। এখানে বলতে ওকে, তাহলে পরেরটার মধ্যে যাই। এইগুলা হলো শুধু ডিফারেন্স, এবং ডিফারেন্সটা সবসময়ই মানে ভালো পরিমাণে ডিফারেন্স আসে অলওয়েজ। তাহলে ডিফারেন্স এখানে দেখি কি বলা আছে, এই যে সেই কথা এখানে অলরেডি চলে আসছে যে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কি করে, এটা কারেক্টলি ডিসক্রাইব করে বন্ড ব্রেকিং। কোয়ান্টাম মেকানিক্স বন্ড ব্রেকিং যেটা আছে এটাকে ডিসক্রাইব করতে পারে। কোন একটা সিস্টেমের মধ্যে বন্ধন ছিল, মানে দুইটা অণুর মধ্যে বন্ধন ছিল,
বা পরমাণুর মধ্যে বন্ধন ছিল সেগুলো ভেঙে গেল। তো ভেঙে গেলে ওইখান থেকে কত শক্তি নির্গত হবে এইটা শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সই ঠিক মতো বলতে পারবে। বন্ধন ভাঙাকে কোয়ান্টাম মেকানিক্সই ঠিক মতো ডেসক্রাইব করতে পারবে। একইভাবে বন্ধন যদি তৈরি হয় নতুন, ওইটাকেও শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সই বলতে পারবে ঠিক মতো, যেখানে এনার্জি কত আসবে বা যাবে এরকম। এবং এটার অ্যাপ্লিকেশন যেটা আছে কোয়ান্টাম মেকানিক্সের, এটা শুধুমাত্র এটা 1000 অ্যাটম নিয়েও কাজ করতে পারে না, এটা হান্ড্রেডস অফ অ্যাটম নিয়ে কাজ করে। 100 মানে উইদিন লেস দেন 1000 অ্যাটমস, এরকম অ্যাটম নিয়ে কাজ করতে পারে। এই যে মাত্রই দেখলাম যে 1000 অ্যাটম নিয়ে যখন কাজ করতে যাবো, এখানে কোয়ান্টাম মেকানিক্স নাই। কোয়ান্টাম মেকানিক্স এই পর্যন্ত আছে, এই যে এখানে। এটা মেবি 700 800 অথবা সামথিং যদি হয়, তাহলে এখান থেকে চিন্তা করা যেতে পারে। তাহলে এটা গেল। আর মলিকুলার মেকানিক্স এর মধ্যে কি আছে? মলিকুলার মেকানিক্স হচ্ছে এটা কিন্তু ডেসক্রাইব করতে পারে না, এই বন্ধন ভাঙা বা বন্ধন তৈরি হওয়া এই জিনিসগুলোকে কিন্তু ডেসক্রাইব করতে পারে না মলিকুলার মেকানিক্স। আর এইটা ট্রিট করতে পারে, এটার আবার সুবিধা আছে, এটা ট্রিট করতে পারে 10,000 যে অ্যাটম আছে, 10,000 অ্যাটমও যদি থাকে কোনো সিস্টেমে, সেটার এনার্জিকে এই মলিকুলার মেকানিক্স ডিসক্রাইব করতে পারে। কারণ মলিকুলার মেকানিক্সের ক্যালকুলেশনগুলো তুলনামূলক হচ্ছে সহজ হয়ে থাকে। এই যে 10,000 অ্যাটমের জন্য আমার মলিকুলার মেকানিক্স কাজ করতেছে, বাট আমার যে কোয়ান্টাম মেকানিক্স আছে সে এই পর্যন্ত, এর বাইরে কোনো কোয়ান্টাম মেকানিক্স কাজই করতে পারবে না। এটা হচ্ছে অবস্থা। এখানে আরো কিছু বলা আছে যে কোয়ান্টাম মেকানিক্স এটা মোর এক্সপেন্সিভ, কারণ এটা ইলেকট্রন নিয়ে কাজ করে। এখন ইলেকট্রনের সংখ্যা অনেক হয়, ইলেকট্রনের গতিবিধি সেটা পর্যবেক্ষণ করা সেটাও কঠিন কাজ। তো সবকিছু মিলেমিশে এটা আসলে একটা এক্সপেন্সিভ বিষয়, ক্যালকুলেশনটা এক্সপেন্সিভ। আর মলিকুলার মেকানিক্স শুধুমাত্র মলিকিউল বা নিউক্লিয়াস নিয়ে কাজ করে। তো নিউক্লিয়াসের সংখ্যা তো আমার একটাই থাকে, একটা পরমাণুর ভেতরে একটাই হচ্ছে আমার নিউক্লিয়াস থাকে, বাট ইলেকট্রন অনেকগুলোই থাকতে পারে। তো যেহেতু একটা মাত্র নিউক্লিয়াস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি 10টা পরমাণু নিয়ে কাজ করি, তাহলে 10টা নিউক্লিয়াস আছে, 10টা নিউক্লিয়াস ক্যালকুলেট করা তো খুব একটা যন্ত্রণা না। কিন্তু একটা পরমাণুর ভেতরে যদি এরকম 10টা করে আমার ইলেকট্রন থাকে, তাহলে 10টা পরমাণুর ভেতরে হয়ে যাবে আমার 100টা ইলেকট্রন। এখানে 100টা ইলেকট্রনের একজনের আরেকজনের সাথে ইন্টারাকশন, এত কিছু বের করতে এগুলো তো ঝামেলা। এই জন্য কোয়ান্টাম মেকানিক্স এক্সপেন্সিভ, মলিকুলার মেকানিক্স লেস এক্সপেন্সিভ। একই কারণে কোয়ান্টাম মেকানিক্সে বেশি সময় লাগে, মলিকুলার মেকানিক্সে কম সময় লাগে। বেশি সময় লাগে, বেশি কম্পিউটিং পাওয়ার লাগে, কম্পিউটার পাওয়ারফুল হইতে হবে, লেস কম্পিউটিং পাওয়ার লাগে মলিকুলার মেকানিক্সে। আর এরা হচ্ছে স্মল মলিকুলের ক্ষেত্রে শুধু ইউজ করতে পারে। স্মল মলিকুল মানে এমন একটা অণু যেখানে কম পরিমাণ পরমাণু আছে, বেশি পরমাণু থাকলে কোয়ান্টাম মেকানিক্স ওখানে নাই। আর ইউজড ফর লার্জ মলিকুল, বড় মলিকুল, বিশাল মলিকুল যদি থাকে, অনেক পরমাণু থাকে, নো প্রবলেম। এটা হচ্ছে মলিকুলার মেকানিক্স। এইটা ক্যালকুলেট করতে পারে ইলেকট্রনের প্রপার্টি, যেমন ইলেকট্রনের যে ডেনসিটি আছে সেইগুলো ক্যালকুলেট করতে পারে আমার কোয়ান্টাম মেকানিক্স, কারণ সে ওইটা নিয়ে কাজ করে। কিন্তু এইটা ক্যালকুলেট করতে পারে না ইলেকট্রনের ডেনসিটি, তো ইলেকট্রন নিয়ে কাজই করে না, তাহলে ইলেকট্রনের ডেনসিটি কি বের করবে? আর এখানে অ্যাপ্লিকেশন লিমিটেড টু হান্ড্রেডস অফ অ্যাটম, ওই যে সেই কথায় আবার আসছে এখানে, এই যে এই লাইনে আবার চলে আসছে 100 অফ অ্যাটম, আর এটার অ্যাপ্লিকেশন হচ্ছে মোর দেন 10,000 অ্যাটম। ওই কথা এখানে চলে আসছে। তো এটা হচ্ছে পার্থক্য আসে, তো এখান থেকে পার্থক্যটা দেখে নেবেন আর কি। আর এই স্লাইড যেটা আছে এইটার মধ্যে এত চিন্তা ভাবনার দরকার নাই, এখান থেকে আমি এইটা বাদ দিই আর কি, এই জিনিসটা বাদ দিই, এতটুকু বাদ, এটা নিয়ে কোনো চিন্তা নেই, এই পর্যন্ত দেখলে পরে হবে। আর এখানে যেটা বলতেছে যে কোয়ান্টাম যে মেকানিক্স আছে সেটা কাজ করে কোন লেভেলে, কোন দূরত্বের লেভেলে, সেটা হলো, এটাকে বলেন তো কারো মনে আছে কিনা দেখি। এর উপরে যে একটা এরকম গোল সাইন, এটাকে কি বলে, এটা কি মানে প্রকাশ করে? অ্যাংস্ট্রম। অ্যামস্ট্রং না নাকি? নীল আর্মস্ট্রং আর হচ্ছে অ্যামস্ট্রং তো ডিফারেন্ট হওয়ার কথা, বাট হ্যাঁ আপনি বলছেন, আমি এটাকে আরেকবার দেখি। অ্যামস্ট্রং, ওইটাই আর কি, আমার যে দূরত্ব যেটা আছে সেটা, দূরত্ব বের করার জন্য, এটা এই যে আণবিক লেভেলে যে দূরত্ব আছে সেটা, সেটা বের করার জন্য এটা হচ্ছে আমার একটা ইউনিট। তো এই লেভেলেই ক্যালকুলেশন করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল যে মেথড আছে সে। আর ন্যানোমিটার যেটা আছে, ন্যানোমিটার, এটা হচ্ছে মলিকুলার ডাইনামিক্স। কোয়ান্টাম মেকানিক্স
তারপরে মলিকুলার ডাইনামিক্স যেটা আছে, আমরা যে মলিকুলার মেথড যেটাকে বলতেছি, সে কাজ করে কোন লেভেলে, ন্যানোমিটার আর মাইক্রনের মধ্যে কোন একটা জায়গায়। ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ আর মাইক্রন যেন কত, -6 মেবি প্রবাবলি। মাইক্রন আর মাইক্রোমিটার সেম হবে না, এটা ভুল হইতে পারে, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট সামথিং হবে আর কি, এটার থেকে এটা বড় হবে অবশ্যই। মাইক্রোর সাথে যদিও 6 থাকে, বাট হতে পারে ন্যানো 9, এটা শিওর। এই মাঝামাঝি এই রকমের দূরত্ব যে আছে, এই দূরত্বের মধ্যে হচ্ছে আমার মলিকুলার ডাইনামিক্স কাজ করে। তার মানে এটা কাজ করে অণুর লেভেলে, আর এইটা কাজ করে হচ্ছে পরমাণুর যে লেভেল আছে সেটা। আর এদিকে বিভিন্ন সেকেন্ড আছে, যে কত সেকেন্ডের ইন্টারভালে, যেমন আপনি যখন ইলেকট্রন নিয়ে কাজ করবেন, ইলেকট্রন কিন্তু ভেরি ভেরি ফাস্ট মুভ করে। তো ওই ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় গেল, এটাকে খুঁজে পেতে গেলে আপনার ক্যালকুলেশন অনেক ফাস্ট হতে হবে, যেমন ফেমটো সেকেন্ড বা এই লেভেলে আপনাকে কাজ করতে হবে, ফেমটো। আর হয়তো অণু নিয়ে কাজ করতে গেলে এত পরিমাণ হচ্ছে ওইটা ফাস্ট না, মানে অবজেক্ট গুলো যত বড় কাইন্ড অফ ওইটা হচ্ছে তত ফাস্ট না, তত হচ্ছে স্লো, এরকম একটা অবস্থা। তো আপনি ইলেকট্রন নিয়ে যখন কাজ করবেন কোয়ান্টাম মেকানিক্সে, তখন আপনাকে টাইমটাও অনেক কম টাইমের ভিতরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ অল্প সময়ের ভেতরে ইলেকট্রন গুলা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাবে এর ঠিক ঠিকানা নাই। সেই জন্য যত কম সময়ে ক্যালকুলেশন করা যায় সেটাই আপনাকে করতে হবে। এই স্লাইড থেকে এতটুকু জানলে পরে হবে, এখান থেকেও কখনো ওইভাবে করে কোশ্চেন আসে না। এখন এই জিনিসটা অলরেডি পড়ে আসছেন, এটা দেখি। এবি ইনিশিও মেথড 100 অ্যাটম নিয়ে কাজ করতে পারে। এটা ওই যে গ্রাফের মধ্যে আমরা দেখছিলাম, এখানে এই যে গ্রাফের মধ্যে 100 অ্যাটম নিয়ে কাজ করতে পারে কোয়ান্টাম মেকানিক্যাল মেথড, মোটামুটি এখানে এবি ইনিশিও মেথডটা এখানে পড়ছে। তারপরে আছে হচ্ছে ডিএফটি যেটা আছে, এটা আবার 1000 অ্যাটম নিয়ে কাজ করতে পারে। ডিএফটি ডিএফটি আমার ওয়েভ মনে হয় ইউজ করে না, ওয়েভ ফাংশনটা ইউজ করে না, দেখি এখানে, এই যে হ্যাঁ, ওয়েভ ফাংশন নট ইউজড, এটা ইউজ করে না, ওয়েভ ফাংশন ইউজ করে না মানে ইসের ফর্মুলাটা ইউজ করে না। তাহলে হ্যাঁ, এই জন্য এটা আরেকটু বেশি পরিমাণ জিনিসপত্র নিয়ে কাজ করতে পারে। সেমি এম্পেরিক্যাল মেথড আবার 10,000 অ্যাটম নিয়ে কাজ করতে পারে। সেমি এম্পেরিক্যাল তো ইউজ করে আমার এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করে, এই জন্য আরো বেশি কাজ করতে পারে। মলিকুলার মেকানিক্স অথবা ডাইনামিক্স সব থেকে বেশি অ্যাটম নিয়ে কাজ করতে পারে। ওইখানে 10,000 যদিও দেয়া আছে, 10,000 দেওয়া আছে, এখানে দেওয়া আছে আরো বেশি পরিমাণ অ্যাটম নিয়ে কাজ করতে পারে। 1,00,000-এর মতো অ্যাটম নিয়েও কাজ করতে পারে মলিকুলার মেকানিক্স অথবা ডাইনামিক্স। আর এখানে এনার্জি মিনিমাইজেশনের কথা বলছে, ওই যে এইটা অলরেডি দেখছেন, এখানে আবার দেখি কি বলে। এনার্জি মিনিমাইজেশন হলো আমার একটা অণু বিভিন্ন পজিশন থাকতে পারে, একটা অণু বিভিন্ন অ্যাঙ্গেল থাকতে পারে অণুর ভেতরে, তো কোন অ্যাঙ্গেলটার জন্য ওই অণুর মধ্যে যে এনার্জি আছে ওইটা সব থেকে কম পরিমাণ স্টোর থাকে। এনার্জি বেশি যদি থাকে ওইটা তো কাইন্ড অফ একটা বোমার মতো, লাইক বোমার ভেতরে এনার্জি থাকে বলেই ওইটা একটু অস্থিতিশীল অবস্থার মধ্যে থাকে, তো বোমা ফাটলে একদম এনার্জি সব বের হয়ে যায়, তো এটা তো একটা বাজে অবস্থা। আপনি মনে করেন একটা মেডিসিন খাইতে যাবেন, এখন মেডিসিন যদি মানে গলায় দিলেন আর যদি ফেটে গেল, অস্থিতিশীল ছিল, তাহলে তো হইল না। এমন একটা মেডিসিন এমন একটা অণুর গঠনই আপনাকে দিতে হবে যেটা কিনা আনস্টেবল না, স্টেবল, যেভাবে খাইছেন ওইভাবেই সুন্দর যাবে। তো ওই রকম অবস্থাগুলো খুঁজে বের করার জন্যই আমার এই এনার্জি মিনিমাইজেশন। তো একই অণু বিভিন্ন ফরমেশনে থাকতে পারে, তো ওই ফরমেশন গুলোর মধ্যে কোন ফরমেশনে গিয়ে সব থেকে কম পরিমাণ আমার এনার্জি স্টোর করা থাকে সেটাই বের করতে হবে। এটা হচ্ছে এনার্জি মিনিমাইজেশন। আর এখানে এখানে যে কথাগুলো বলছে, এই কথাগুলো অ্যাকচুয়ালি যে স্টিপেস্ট ডিসেন্ট প্রসিজার, এইগুলা চলে যায় একদম সেই অনেক পরের অ্যালগরিদমের লেভেল আর কি, অ্যালগরিদমের লেভেলে। তো ওই অ্যালগরিদমের লেভেল আপনাদের দরকার নাই এখানে, যা কিছু বলছে এই জিনিসগুলো আপনাদের দরকার নাই আপাতত, মানে এইগুলো একটু বেশি চলে গেছে অ্যাডভান্সের দিকে, এটা জানার দরকার নেই। এইগুলো হলো মূলত আমার কি মানে, আমি যে এই যে সব থেকে কম যেটা আছে এটা যে আমি বের করব খুঁজে, এখন আমি খুঁজবো কিভাবে, খোঁজার বিভিন্ন মেথড আছে। যেমন কিছু মেথড আছে, যেমন এখানে যদি মনে করেন আমি আছি বর্তমানে বর্তমানে আমার কাছে যে অণুটা আছে মনে করি ওইটার জন্য এনার্জির অবস্থা এখানে, এখন ওর ভেতরে আমি কোন একটা বন্ধনকে স্ট্রেচ করলাম, স্ট্রেচ করার পর দেখা গেল সেইটার জন্য এনার্জি আমার এখানে চলে গেছে। তখন এই যে নতুন যে আমি স্ট্রেচ করলাম, স্ট্রেচ করার পর তো আমার এনার্জি বেড়ে গেল, তাহলে বেড়ে গেলে আমি কিন্তু ওইটাকে নিব না,
আমি হচ্ছে কম এনার্জিওয়ালা খুঁজতেছি, তাহলে কি করতে হবে, ওই অ্যাঙ্গেলটাকে হয়তো আরেকটু অন্যভাবে বেন্ড করতে হবে। অন্যভাবে বেন্ড করলে হয়তো দেখা গেল যে আমার এনার্জি এখানে চলে আসছে, স্টিল এটার থেকে বেশি তাও হলো না, তাহলে আমি আরেকটু বেন্ড করি, আরেকটু বেন্ড করলে হয়তো এখানে চলে আসছে, একটু কম চলে আসছে। তো এভাবে করে করে আমি শেষ পর্যন্ত থামবো ওটা কোন জায়গায়, এটাই তো সব থেকে কম যেটা পসিবল, এর থেকে কম পসিবল না। এই জায়গাটাকে যে আমি খুঁজে বের করবো, এই খুঁজে বের করার জন্য বিভিন্ন অ্যালগোরিদম আছে। কিছু অ্যালগোরিদম আছে এইভাবে, মানে এইভাবে করে এরকম লাফায়, তো লাফাতে লাফাতে লাস্টে গিয়ে এই জায়গাটার মধ্যে চলে আসে। আবার কিছু অ্যালগোরিদম আছে যে না, এখান থেকে শুরু করলো, আস্তে আস্তে কমতে 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 এই কম পেলে পরে এখানেই হচ্ছে থেমে যাবে, সে আর এইখানেও আসতে পারবে না, এরকম অবস্থাও হতে পারে। তো বিভিন্ন অ্যালগোরিদম আছে, এগুলো আপনাদের জানার দরকার নাই। জাস্ট এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের অ্যালগোরিদম, যে কোনোটা এইভাবে একদম র্যান্ডম ভাবে বের করে যে কোন জায়গায় সব থেকে কম এনার্জি আছে, কোনোটা একদম সিস্টেমেটিক ওয়েতে আসে এবং কোনো এক জায়গায় হয়তো আটকে যায়, এরকম হতে পারে। তো এটাই হচ্ছে আমার টোটাল সিস্টেম। আর এত মেসেজ কে দিচ্ছে, এটা কি আপনাদের গ্রুপের কিছু? ওকে। এবং সিলেকশন অফ এনার্জি অ্যালগোরিদম, এই যে আপনি অ্যালগোরিদম সিলেক্ট করবেন যে কোনটা দিয়ে আপনি সবথেকে কম পরিমাণে এনার্জির স্টেটটা বের করবেন, ওইটা বের করার জন্য অ্যালগোরিদম যে সিলেক্ট করবেন সেটা নির্ভর করে যে সিস্টেমের আমার সাইজ কত। সিস্টেম বলতে ওইটাই বলতেছে যে কতগুলো অণু পরমাণু নিয়ে আপনি কাজ করতেছেন, সেটা সাইজের উপর ডিপেন্ড করে। আর কারেন্ট স্টেট অফ অপটিমাইজেশন, কারেন্ট স্টেট বলতে এই যে বর্তমানে আপনি কোথায় আছেন, বর্তমানে আপনি যে জায়গাতে আছেন, দুইটা জিনিসের উপর নির্ভর করে যে বর্তমানে আপনার কাছে যে অণুটা আছে সেটা কোন জায়গায় আছে, সেটার এনার্জি স্টেট কি এইখানে, নাকি আমার এইখানে, নাকি আমার এইখানে। এবং সেইটাকে যদি আপনি মডিফাই করেন তাহলে সেটার এনার্জি কি আমার এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, কমবে না বাড়বে, সেটার উপর ডিপেন্ড করে আর কি। এগুলোর উপর ভিত্তি করে আমার অ্যালগোরিদম চুজ করতে হবে। আর এখানে একটা সাইজ এর কথা বলছে যে 200 অ্যাটম যদি থাকে, মোর দেন 200 অ্যাটম, তাহলে আপনাকে কনজুগেট গ্রেডিয়েন্ট যে প্রসিজার আছে, এই যে সেকেন্ড যেটা, এটাকে সিলেক্ট করতে হবে। যদি লেস দেন 200 থাকে তাহলে নিউটন র্যাপসন ইউজ করতে হবে। আর যদি লার্জার দেন 10 যদি থাকে, লার্জার দেন 10 কিলো ক্যালোরি পার মোল ইত্যাদি, আপনার লাগবে না এটা, অতিরিক্ত বেশি চলে গেছে, এখান থেকে কোশ্চেন আশা করি কখনো আসবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা দেখাইলাম। আর এখানে কম্পিউটার গ্রাফিক্স এর মধ্যে এটাই শেষ স্লাইড, এইটার স্লাইড শেষ। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মডেল থাকে, যে অণুগুলাকে আমরা কিভাবে প্রকাশ করব আমাদের কম্পিউটারের ডিজাইনের মধ্যে। তো এইটাকে বলতেছে জাস্ট স্টিক মডেল, স্টিক। এইটা হচ্ছে আবার বল অ্যান্ড স্টিক মডেল। এই যেখানে অণুগুলো আছে স্ফেরিক্যাল, আবার তার মধ্যে কানেকশন আছে, নর্মালি আমরা এটাই হয়তো দেখি। আর এটা হচ্ছে সিপিকে মডেল। সিপিকে এর ফুল ফর্ম আই ডোন্ট নো, আপনাদের দরকার নাই, সিপিকে মডেল জাস্ট জানার জন্য। আর এখানে আছে মেশ রিপ্রেজেন্টেশন, জালের মতো করে রিপ্রেজেন্টেশন থাকতে পারে, সেটা অ্যাসপিরিনের রিপ্রেজেন্টেশন এটা। আর এটা প্রোটিন হওয়ার কথা। আচ্ছা, প্রোটিনকেও এভাবে প্রকাশ করা হয়, মানে রিবনের মতো, মানে ফিতা দিয়ে এরকম প্রকাশ করা হয়। তো এরকম বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে, কম্পিউটার এরকম প্রকাশ করে। এবং সেই মডেলগুলাই বলছে যে আমাদের কম্পিউটার গ্রাফিক্সে অণুর গঠন দেখানোর জন্য বিভিন্ন ধরনের মডেল আছে, তো সেই মডেলগুলোর নামই এখানে আর কি বলা আছে, এটাই। আর তেমন কিছুই না। তো আমাদের এই স্লাইড হচ্ছে শেষ। এবং আমাদের সিলেবাসও কাইন্ড অফ শেষ। সিলেবাসের মধ্যে এই যে 5.2 যেটা, এটা একটু ওপেন করে দেখাই এখানে কি কি আছে, দেখেন 5.2টার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, এই যে সেগুলাই যেটা পড়ে আসছে নিচের থেকে, ওইগুলাই আমার হচ্ছে এখানে আছে। এটা 5.2, আমরা 5.1 দেখলাম একটু আগে। ওই যে সেই মডেলগুলা কতটুকু অ্যাকুরেসি, বা আমি বলছিলাম যে এরপর থেকে আর দেখতে হবে না, এগুলোর দরকার নাই। আর এখানে একটু বর্ণনা আছে এক্সট্রা এক্সট্রা, বাট দিন শেষে আমার সেই ক্লাসিক্যাল কোয়ান্টাম মেথড, মলিকিউলার, সেমি এম্পিরিক্যাল যা পড়ছেন ওইগুলাই আর একটু সুন্দর গোছানো আছে এই স্লাইডে। এগুলো সব দেখে আসছেন অলরেডি। ইলেকট্রন নিয়ে ডিল করে, একজন ইলেকট্রনের মোশনকে ইগনোর করে। এইখানে একটা দেয়া আছে, এখানে টোটাল ওই যে আমাদের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো আছে, এখানে আরো এক্সট্রা আছে, এগুলো দরকার নাই, এটা বাদ। আরো এক্সট্রা জিনিসপত্র এখানে চলে আসছে, আমরা যেগুলো পড়ছি ওগুলো থেকে করলে, এটা অলরেডি দেখছেন।
মলিকুলার মেকানিক্স কি, সেখানে যে সূত্রটা কি থাকে, এটার মনে হয় ছবি নাই এখানে। সো ওই স্লাইড থেকে এটার বর্ণনা এবং ছবিটা আপনার লাগতো, ওই স্লাইডটাই মেন। এই যে এখানে ফোর্স ফিল্ড কাকে বলে, ফোর্স ফিল্ড হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারঅ্যাকশন এনার্জি বিটুইন ডিফারেন্ট অ্যাটম। ওই বলছিলাম, যেমন বন্ধন যদি এরকম ছোট হয়ে যায় এটাকে বলে কম্প্রেশন, এবং কম্প্রেশনের রিভার্স যদি এইদিকে বন্ধন আরো লম্বা হতো তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে এক্সপ্যানশন। এক্সপ্যানশন কম্প্রেশন অথবা স্ট্রেচিং বলে, স্ট্রেচিং। বেন্ডিং হতে পারে, টরশন হতে পারে। মলিকুলার ডাইনামিক্স নিয়ে কথাবার্তা বলা আছে, এনার্জি মিনিমাইজেশন, স্টেবল কনফর্মেশন, এগুলো সব কিছু অলরেডি পড়ে আসছি। সো আমার যেটা মনে হয় এগুলো তো একটু আগেই দেখলাম। এখানে আরো কথাবার্তা আছে, ফার্স্ট প্রিন্সিপাল ইত্যাদি ইত্যাদি। এব ইনিশিও নিয়ে হয়তো আর একটু কথা বলা আছে, বাট নাথিং নিউ আর কি ওইভাবে করে। ওই যে ওই মেথড গুলোর একটু সাজানো গোছানো ভাবে দেওয়া আছে। সেমি এম্পেরিক্যাল মেথড, এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করে, সেম জিনিসই। এখানে একটু ছবি দেওয়া আছে, কোনটার কমপ্লেক্সিটি বেশি কোনটার কমপ্লেক্সিটি কম কোয়ান্টাম মেকানিক্যাল মেথডের মধ্যে বিভিন্ন। যেমন এইটা একটু দেখে, এটা একটু নতুন। এইটা হচ্ছে যে বলতেছে যে আমি যত এইখান থেকে শুরু করে আমি যত এইদিকে আসবো আমার সিস্টেমের কমপ্লেক্সিটি তত বাড়ে। যেমন সেমি এম্পিরিক্যাল সব থেকে কম কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করে। তারপর হচ্ছে মলিকুলার মেকানিক্স আছে, ডেনসিটি ফাংশনাল থিওরি আছে, ম্যানি বডি মেথড, এগুলো তো পড়ি নাই আমরা, ম্যানি বডি দরকার নাই। আর এইদিকে গেলে থিওরির হচ্ছে প্রাধান্য বাড়ে। থিওরির প্রাধান্য বলতে ডিএফটিতে যে পরিমাণ থিওরি ইউজ করা হয়, ম্যানি বডিতে আরো বেশি থিওরি ইউজ করা হয়, এরকম আর কি বিষয়। আর কোনটা চুজ করব এটা তো লাস্টে বললাম যে আমরা কোনটা চুজ করব, এনার্জি মিনিমাইজেশন, স্টেবল কনফর্মেশন ইত্যাদি ইত্যাদির জন্য মলিকুলার মেথড আমার লাগবে। এটাও দেখছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার অফিসিয়ালি মনে হয় সিলেবাস মোটামুটি শেষ। আমার যেইটা আছে পাঁচটা যেটা স্যার আছে, আগের স্লাইডেরটা একটু মানে কোনগুলো দরকার একটু বলে দিলে ভালো হতো। এইটা নাকি 5.1 5.1? 5.1 5.1টা ওপেন করে দিচ্ছি। 5.1-এ আপনাদের গুছিয়ে পড়তে হবে আর কি, কারণ অনেক কিছু আছে। যদি একদম সব এলোমেলো ভাবে পড়লে হবে না, আপনাদের একটা ম্যাপ তৈরি করে নিতে হবে আগেই, যে আমি কি পড়ব, কোন জায়গায় পড়ব। এই স্লাইড থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা বা বোঝা সেটা হলো যে আমার কোয়ান্টাম মেকানিক্যাল মেথড কত প্রকার, কি কি, কোনটা কি ইউজ করে, কোনটা কি ইউজ করে না, কোন কাজের জন্য কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, এরকম আর কি বিষয় যেটা সেটা। তাহলে আমার এই স্লাইডের মধ্যে সেই জিনিসগুলো কই আছে, এই স্লাইডটা ইম্পর্টেন্ট অবশ্যই। এটার মধ্যে তো আমার মেন থিম আছে, মানে টোটাল স্লাইডের মেন থিমটা আছে আমার এই জায়গার মধ্যে। এখানে তো জাস্ট পরিচিতি, যে কোন মেথডটা কোন ফর্মুলা ইউজ করে, সেই পরিচিতিগুলো। পার্থক্য আছে এখানে, কিছু পার্থক্য আছে লাস্টের দিকে আছে, সেগুলো দেখতে হবে। পার্থক্য তো অবশ্যই করতে হবে। টোটাল এনার্জি যে এই স্লাইড, এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড হতে পারে, টোটাল এনার্জি কোন জায়গা থেকে আসে এটা। ফোর্স ফিল্ড আপনার জানা থাকা দরকার, এগুলা তেমন মানে ওইভাবে ইম্পর্টেন্ট না। এগুলো বোঝার জন্য মানে তেমন কোনো ডেসক্রিপশন এইভাবে ডিরেক্টলি যে বলবে তা না, জাস্ট আপনার বুঝতে হবে যাতে আপনি এক্সপ্লেন করতে পারেন পরীক্ষায় বেটার হবে। মলিকুলার ডাইনামিক্স এর যে ইউজ কোনটা কোনটা আছে কিরকম, এগুলো বোঝার জন্য, মানে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য। এটা যে আপনি পরীক্ষায় মুখস্থ করে যেতে হবে এইটার জন্য এটা এরকম কোনো কিছু না। আর কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে যে আমার ফর্মুলা আছে, ফর্মুলার এক্সপ্লেনেশনটা জানতে হবে। এক্সপ্লেনেশনস, কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে আবার কি কি ভাগ আছে, প্রত্যেকটা ভাগ কি কি ইউজ করে, অল্টারনেট কি নেম আছে, কে এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করে, কে হচ্ছে আমার ওয়েভ যে ফাংশন আছে ওইটা ইউজ করে, কে ইউজ করে না, ইলেকট্রনের ডেনসিটি কে ইউজ করে, ডেনসিটি ফাংশনাল থিওরি, সব কিছুই জানতে হবে। সেমি এম্পিরিক্যাল মেথডের মধ্যে কি ইউজ করে, এক্সপেরিমেন্টাল ডাটা ইউজ করে, মানে বর্ণনা আপনার দেওয়ার জন্য যা লাগে। কোন কোন ক্ষেত্রে আপনি চুজ করবেন মলিকুলার মেকানিক্সকে, কোন কোন ক্ষেত্রে আপনি চুজ করবেন কোয়ান্টাম মেকানিক্সকে, সেটা ইম্পর্টেন্ট। পার্থক্য তো অলওয়েজ ইম্পর্টেন্ট। এইটা তেমন একটা কিছু না, এটা শুধু বোঝার জন্য।
কতগুলা অ্যাটম নিয়ে হচ্ছে কে ডিল করতে পারে, কুইজের কোশ্চেনের জন্য ভালো একটা জিনিস। এনার্জি মিনিমাইজেশন জিনিসটা কি মোটামুটি, এইগুলার তেমন আসলে কোনো দরকার নাই, এগুলা একটু অতিরিক্তই অ্যাডভান্স বা কিছু। আর এটা শুধু জানার জন্য, এটা তেমন কিছু না, জাস্ট জানার জন্য যে এরকম মডেল আছে, গ্রাফিক্স আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটাই হচ্ছে অবস্থা। সো মোস্ট ইম্পর্টেন্ট ইজ আমার মেথডগুলোর ক্লাসিফিকেশন, কোন মেথডটা কি ইউজ করে, কি নিয়ে ডিল করে, কোন মেথডটা কোন কাজের জন্য মোস্ট পারফেক্ট। এই তিনটা জিনিসই হচ্ছে আমার মেইন থিম। এখন এর বাইরেও এনিথিং আসতে পারে যেহেতু সিলেবাসে আছে, বাট সাধারণত আসে না, এবং ওইগুলো আপনি জানার জন্য পড়লে পরেই হবে, আর এক্সট্রা করে মুখস্থ করা বা এরকম করার দরকার নেই। আর কোনো সমস্যা? আমাদের এই যে স্যার, ফার্স্ট, হ্যাঁ এর আগের দুইটা স্লাইডে শুধু তো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে, ওইখান থেকে কি মানে থিওরি আসার চান্স আছে? না, ওইখানে তো ওই যে আমার রেগুলার কথা বলতেছেন না, যে কি বলে হ্যাঁ, ওই 6.1 এ। ওইখানে আপনার আছে কিন্তু থিওরি আছে কিন্তু একটু। হ্যাঁ, ওই জন্য বলতেছি থিওরি। স্যার ফার্স্ট এগুলো থেকে কি অন্য কিছু আসতে পারে? হ্যাঁ, ফার্স্টার যে থিওরি আছে, এই থিওরি কি পড়ানো হয় নাই? যদি না হয় তাহলে আজকে দেখাইতে হবে। এগুলো পড়ানো হয়নি স্যার। ওকে, তাহলে এটা দিয়ে শেষ করি। আমি এটাই করতেছিলাম একটু যে, দেখান। হ্যাঁ, এটা পড়ালেই শেষ, যে আপনার স্লাইড কতটুকু আছে, সিম্পল, এবং এটা বুঝতেও পারবেন আশা করি, ওইগুলোর মতো তো জটিল না। তাহলে ফার্স্টার এই থিওরি এখান থেকে আসে, কি বলে, এই যে এই জায়গা থেকে অনেক সময় আমার ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। এটি মানে ইন্টারেস্টিং টপিক, এমনিতেই বুঝতে পারবেন, আমি দেখাই। এখানে একটা জিনিস আছে শুরুতে, দ্যাট ইজ মিউটেশন। তো মিউটেশনটা কি? মিউটেশন হলো আমার যে ডিএনএ আছে, ডিএনএ এর ভেতরের আকস্মিক পরিবর্তন। আপনার যে ডিএনএ আছে, মনে করেন আপনি ইসে গেলেন, আপনি হচ্ছে সিটি স্ক্যান করলেন, সিটি স্ক্যান করার পর দেখা গেল যে আপনার কোষের কোনো একটা ডিএনএ, ওই ডিএনএ এর যে সিকোয়েন্স আছে ওইটা ভেঙে চুরে অন্য কিছু হয়ে গেছে। সিটি স্ক্যানের যে রে আছে, ওই রেটা আপনার ডিএনএ এর মধ্যে এটা আঘাত করে, সত্যি আঘাত করে, মানে আয়োনাইজিং রেডিয়েশন বলে সিটি স্ক্যান যেটা। তো এটা ওই ডিএনএ এর মধ্যে একদম আঘাত করে ডিএনএ এর স্ট্রাকচার ভেঙে ফেলে, তখন ডিএনএ হচ্ছে রিপেয়ার করার চেষ্টা করে নিজেকে। এখন রিপেয়ার করার চেষ্টা সবসময় যে সফল হবে এরকম না, অনেক সময় এটা সফল হয় না, এবং সফল না হলে ওইখানেই ঝামেলা আমার শুরু হয়। তো এই যে হঠাৎ করে ডিএনএ এর যে পরিবর্তন, ডিএনএ এর সিকোয়েন্সের পরিবর্তন, এখন সিটি স্ক্যান ছাড়াও আরো অনেকভাবে পরিবর্তন হতে পারে, মানে হঠাৎ করে হতে পারে। তো এই পরিবর্তনগুলাই আমার নাম হচ্ছে মিউটেশন। ডিএনএ এর ভেতরে আকস্মিক যে পরিবর্তনগুলা ঘটে সেটাই হচ্ছে আমার মিউটেশন। তো মিউটেশনের উদাহরণ এখানে একটা দেয়া আছে, সব থেকে সিম্পল। সেটা হলো, মনে করেন শুরুতে আপনার, এটাকে স্লাইড শো করি, শুরুতে আপনার ধরেন যে ডিএনএ এর সিকোয়েন্সটা ছিল এরকম, ডিএনএ সিকোয়েন্স শুরুতে ছিল এরকম, পরবর্তীতে এখানে হঠাৎ করে এই যে এই জায়গাটার মধ্যে একটা জি চলে আসছে। এটা ঘটতে পারে রিপেয়ার করার সময় বা অন্য সময় এটা ঘটতে পারে, তো জি চলে আসছে, তাহলে সিকোয়েন্স পরিবর্তন হয়ে গেল। এখন সিকোয়েন্স যদি পরিবর্তন হয়, তাহলে আপনার তো শরীরের যে বৈশিষ্ট্য আছে সেই গঠনেও তো পরিবর্তন একটা কিছু চলে আসবে, হয় ক্যান্সার হয়ে যাবে বা অন্য কিছু একটা হয়ে যাবে, এরকম চান্স আছে। তো এইগুলাই হচ্ছে আমার মিউটেশন। এবং পরিবর্তন কিছু স্পেসিফিক টাইপের হতে পারে, যেমন এই পরিবর্তনটাকে বলতেছে ইনসারশন, এখানে আগে ছিল না, এখানে হচ্ছে চলে আসছে, এটাকে বলতেছে ইনসারশন। এবং মিউটেশনের বিভিন্ন টাইপ আছে, ওইগুলো দেখি। প্রথমটা হচ্ছে সাবস্টিটিউশন। প্রথমে এটা ছিল, এখানে যে টি আছে, টিটা সাবস্টিটিউট হয়ে এখানে জি চলে আসলো, মানে একটা চলে গেল আরেকটা চলে আসলো, এরকম যদি হয় সেটাকে বলে সাবস্টিটিউশন। ডিলিশন, আগে ছিল, এটা চলে গেছে, এখানে নতুন কিছু আসে নাই, যে মাঝখান থেকে জাস্ট টিটা চলে গেছে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ডিলিশন, ডিলিট হয়ে গেছে। এরপর আছে ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন মানে কি? ডুপ্লিকেট তৈরি হওয়া, ডিএনএ এর কোনো একটা অংশ এখানে একবার ছিল, এখানে হচ্ছে দুইবার চলে আসছে, এটা হচ্ছে ডুপ্লিকেশন। ইনসারশন, এটাই তো দেখলাম ওই যে একটু আগে, আগেরটার মতো ইনসারশন। তো ইনসারশন হচ্ছে মাঝখানে একটা হঠাৎ করে এখানে অ্যাড হয়ে গেছে, মানে এখানে ছিল না, এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে টি, এই পর্যন্ত ছিল, এটা অ্যাড হয়ে মাঝখানে টি হচ্ছে অ্যাড হয়ে গেছে, বাকি সবকিছু ঠিকঠাক আছে।
ইনভার্সনটা একটু ডিফারেন্ট। ইনভার্সনটা বলি, ইনভার্সন এখানে দুইটা জিনিস আছে, দুইটার মধ্যে কি হলো, এইটার যে অংশ আছে এইটা রিভার্স হয়ে গেল, এইটা এটিসি, এটা হয়ে গেল সিটিএ, এবং সিটিএ হলে সে কি করলো, এইখানে যেটা আছে সেটা এই জায়গাটার মধ্যে বসে পড়লো সিটিএ, মানে এইটা চলে গেল আমার এই পাশেরটার মধ্যে, এই যে এটার কাছে, আর এইটা যেটা আছে জিসিএ, এটা চেঞ্জ হয়ে গেল এসিজি, এসিজি ইনভার্স হয়ে গেল, ইনভার্সে বসে পড়লো হলো ওই উপরেরটার মধ্যে, এই যে জিসিএ এ, এখানে আছে জিসিএ এ, এইটা ইনভার্স হয়ে চলে গেল উপরেরটার কাছে, এইটা ইনভার্স হয়ে চলে আসলো নিচেরটার কাছে, টিসিজি টিসিজি। তো এটাকে বলে ইনভার্সন। তো এই ধরনের পরিবর্তন বা মিউটেশন ঘটতে পারে। এবং এরপরে যেটা আছে ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন তো এই যে আমার এইটাই ডুপ্লিকেশন, ডুপ্লিকেশন কই, এই যে এরকম হতে পারে, দেখাচ্ছে যে আমার একটা অংশই হয়তো দুইটা কপি আমার তৈরি হয়ে গেছে, এই হচ্ছে আমার ডুপ্লিকেশন। এবং এরকম যদি পরিবর্তন হয়, এটার জন্য অবশ্যই আপনার দেখা যাবে যে কোনো শরীরের স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি দেখা যায় আপনার একটা মাত্র কোষের মধ্যে পরিবর্তন হলো, তাহলে তো আপনার পরিবর্তন হবে না। এই পরিবর্তনটা হতে পারে যদি মনে করেন মানুষ একদম ছোট অবস্থায় যদি থাকে, লাইক এখনো হচ্ছে পেটের ভেতরে আছে, এরকম অবস্থায় যদি থাকে, ওই সময় যদি কোষের সংখ্যা তেমন না হয়, যে ছোট হয়তো 1000 সেল বা এরকম, ওই অবস্থায় যদি তার কোনো মিউটেশন ঘটে যায়, তাহলে ওইখান থেকে প্রবলেম হইতে পারে, কারণ এখানে কোষের পরিমাণ কম থাকে, এবং কোনো একটা কোষে মিউটেশন ঘটলে ওইটাই যখন আরো কোষ বিভাজন করতে করতে বড় হবে, তখন হচ্ছে ঝামেলাটা প্রকট হয়ে যাবে। আর এখন আপনি যদি বড় মানুষ থাকেন, আপনার কোষও আর এত আগের মতো বাড়বে না, সো আপনার একটা কোষ ড্যামেজ হলে চান্স আছে যে ওই কোষটাই হচ্ছে পরবর্তীতে মারা যাবে বা কিছু একটা, ওইটা বাড়তেও পারবে না। আর বাড়লে পরেও খুব একটা কিছু হবে না, হয়তো ছোট একটা জায়গার মধ্যে কিছু একটা হলো। আর যদি দেখা যায় যে না, এমন পরিমাণ বাড়া শুরু করলো যে আপনি নিয়ন্ত্রণই করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার ওইটা ক্যান্সার বা এরকম হয়ে যেতে পারে, ডুপ্লিকেশন বা আদার ইস্যুর থেকে। এখন আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, সেটা হচ্ছে এইটা, এটা হলো এখানে নিউ টাইপের জিনের কথা বলা আছে। যেমন একদম শুরুতে একটা জিন ছিল, ধরে নিল যে আর্লি গ্লোবিন জিন। তো এই জিনটা ডুপ্লিকেশনের মাধ্যমে দুইটা টাইপ তৈরি হলো, ডুপ্লিকেশনের মাধ্যমে মানে এই জিনের মধ্যে ডুপ্লিকেশন ঘটলো। তো দুইভাবে ডুপ্লিকেশন ঘটে একটা তৈরি হলো বিটা চেন জিন, আরেকটাকে বলতেছে যে আলফা চেন জিন। দুইটাই তৈরি হয়েছে এর থেকে, এবং ডুপ্লিকেশনের মাধ্যমে, ওই যে ডুপ্লিকেশন, এই যে এইভাবে তৈরি হয়েছে, যে দুইটা তৈরি হলো, ঠিক আছে, একটার থেকে দুইটা তৈরি হলো, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে জিনের ডুপ্লিকেশন। ওকে, এখন এই প্রত্যেকটা জিন থেকে আবার এখান থেকে এইটা কোনোভাবে মিউটেশন ঘটে, আমার একটা চলে আসছে ফ্রগ, সেটা আবার বিটা, যেহেতু বিটার থেকে আসছে, একটা তৈরি হয়ে গেছে চিকেন, এবং একটা তৈরি হয়ে গেছে মাউস। মানে সায়েন্স যেভাবে আমাদের এক্সপ্লেন করে যে একই জিন থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন স্পিসিস চলে আসছে, তাহলে এখানে কিন্তু বিভিন্ন আবার স্পিসিস চলে আসছে, মাউস, চিকেন, ফ্রগ সবাই আসছে এইখান থেকে, এবং এইখান থেকে আসার যে প্রক্রিয়া আছে সেটাকে বলা হয় হচ্ছে স্পেসিয়েশন, মানে স্পিসিস তৈরির প্রক্রিয়া, স্পেসিয়েশন। সো এই স্পেসিয়েশন হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে স্পেসিয়েশন। স্পেসিয়েশনের মাধ্যমে বিভিন্ন স্পিসিস তৈরি হয়, মাউস, চিকেন, ফ্রগ, একই জিন থেকে বিভিন্ন স্পিসিস তৈরি হয়। আর এই পাশেও স্পেসিয়েশন আছে, এই যে এই জায়গাটায়, এই পাশের আলফা জিন থেকে তৈরি হয়েছে যে আলফা ফ্রগ, চিকেন, আলফা চিকেন, আলফা মাউস, মাউস আলফা, যেটাই হোক এরকম তৈরি হলো। এখন আমার কোশ্চেন হচ্ছে এদের মধ্যে কার সাথে কার সম্পর্ক কি? আচ্ছা, সম্পর্ক হচ্ছে, যদি মনে করেন এই মাউসটা ধরি, যদি মনে করেন যে এই মাউসটা ধরি, এই মাউস আর এই ফ্রগ, এই দুইটার মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এই দুইজন আসছে কিভাবে? এই দুইজন কিন্তু আসছে একটা কমন জিনের থেকে, এই যে এই জিন থেকে আসছে দুইজন। কিভাবে আসছে? স্পেসিয়েশনের মাধ্যমে আসছে, স্পিসিস যেহেতু ডিফারেন্ট, স্পেসিয়েশনের মাধ্যমে দুইজন আসছে একটা জিন থেকেই। তাহলে এরকম দুইজনকে বলা হয় অর্থোলগ, এরকম দুইজনকে বলা হয় অর্থোলগ। আর এইদিকে যদি চিন্তা করি, এই চিকেন আর এই মাউস এরা কোন জায়গা থেকে আসছে? এই যে এখান থেকে আসছে, দুইজন এখান থেকে আসছে। এখন এখান থেকে কিভাবে আসছে? স্পেসিয়েশনের মাধ্যমে। তো
স্পেসিয়েশনের মাধ্যমে আসলে এদের দুইজনকে বলা হবে, এই দুইজনকে বলা হবে অর্থলগ। একইভাবে যদি এই ফ্রগের সাথে এই চিকেনের তুলনা করি, তাহলে এই দুইজনও তো আমার সেই এইটার থেকে আসছে, এবং কিসের মাধ্যমে আসছে? স্পেসিয়েশনের মাধ্যমে আসছে, স্পিসিস তৈরি হয়েছে। তাহলে এরা হচ্ছে অর্থলগ। তার মানে মোট কথা হচ্ছে আমার এইটাই যে যদি একই জিন থেকে মাল্টিপল স্পিসিস তৈরি হয়, তাহলে ওই স্পিসিসের একটাকে আরেকটার অর্থলগ বলে। যেমন এই পাশেও আছে আমার এই তিনটা হচ্ছে একজন আরেকজনের অর্থলগ। এবং যদি ডুপ্লিকেশনের মাধ্যমে বা মিউটেশনের মাধ্যমে একই জায়গার থেকে দুইটা জিন আমার চলে আসে এবং সেগুলোর থেকে এই যে স্পিসিস গুলো হচ্ছে ডেভেলপ করে ডুপ্লিকেশনের মাধ্যমে, তাহলে এদেরকে বলা হবে এই গ্রুপকে বলা হবে এই গ্রুপের প্যারালগ। এই গ্রুপকে বলা হবে এই গ্রুপের প্যারালগ, কারণ দুইজন জিন ডুপ্লিকেশনের মাধ্যমে আসছে। এখন এরপরে আরেকটা যেটা আছে যে সবাই আসছে কোন জায়গা থেকে? সবাই তো শেষ পর্যন্ত আমার এখান থেকে আসছে, এক জায়গার থেকেই সবাই এখানে চলে আসছে। তাহলে সবাইকে মিলে বলা হয় এটা হচ্ছে হোমোলগ। সবাই মিলে হচ্ছে হোমোলগ। একদম সবাই যেহেতু এক জায়গা থেকে আসছে তাদেরকে বলা হয় হোমোলগ। একই জিন থেকে যে ডিফারেন্ট স্পিসিস আছে তাদেরকে বলা হয় হচ্ছে অর্থলগ। আর এরকম যদি দুইটা থাকে যে এই জিন থেকে আসছে এরা স্পিসিয়েশনের মাধ্যমে, এই জিন থেকে আসছে এরা স্পেসিয়েশনের মাধ্যমে, তাহলে এই দুজনের সম্পর্ক হচ্ছে প্যারালগ। এখানে ওই তিনটা জিনিস আর কি বলা আছে। এবং লাস্টে আমার যেটা আছে রিড ম্যাপিং, এটাই লাস্ট টপিক থিওরির। তো রিড ম্যাপিংটা হলো, আমি বলছিলাম যে আমরা যখন ডিএনএটাকে করি, সিকোয়েন্সিং করি, ডিএনএ এর সিকোয়েন্সিং কিন্তু আমরা একবারে সবটুকু করতে পারি না। সিকোয়েন্সিং কিন্তু টোটালটা একসাথে হচ্ছে করতে পারি না, সিকোয়েন্সটা বের করতে পারি না। এখন সেক্ষেত্রে আমরা এইরকম টুকরা টুকরা করে ছোট ছোট টুকরা বের করি। এখন কথা হচ্ছে টুকরা আমি যাই বের করি, শেষে গিয়ে তো আমার সবগুলোকে একসাথে জোড়া লাগাতে হবে। এখন একসাথে জোড়া লাগাতে গিয়ে সেটা আমি কিভাবে করব? টুকরাগুলোকে জোড়া লাগাবো কিভাবে? তো এই জোড়া লাগানোর জন্যই যে প্রক্রিয়া সেটা হচ্ছে রিড ম্যাপিং। রিড করছি আমি আগে, এগুলো হচ্ছে রিড করছি ছোট ছোট, শর্ট রিড বলা হয়, ওইটাকে বলে শর্ট রিড। এই রিডগুলোকে একদম সুন্দরভাবে কম্বাইন করে একটা বড় সিকোয়েন্স তৈরি করা, সেটাই হচ্ছে কি আমার রিড ম্যাপিং। এবং এখানে রিড ম্যাপিং এর ওই প্রক্রিয়াটাই বলা আছে যে এগুলো হচ্ছে ছোট ছোট সিকোয়েন্স, টুকরাগুলা ওই যে ছোট টুকরা করে নিতে হয়, সেই টুকরা এক একটা শেষ পর্যন্ত সবাইকে অ্যালাইন করে আর কি এক জায়গার মধ্যে বসানো হয়। এবং এটার জন্য আমাদের একটা রেফারেন্স জিনোম লাগে। রেফারেন্স জিনোম হচ্ছে একটা নির্দিষ্ট জিনোম, যেটা একটা স্পিসিসের জন্য একটা দুইটা তিনটা থাকতে পারে, বাট একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। জিনের হচ্ছে একটা স্ট্রাকচার থাকে ডিএনএর, ওই স্ট্রাকচার অনুযায়ী আর কি দেখে দেখে তারপর এরকম বসানো হয়। তো এটাকে বলা হয় রেফারেন্স জিনোম। এটা অলরেডি আগে তৈরি করা থাকতে হয় আর কি, যে মানুষের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে এরকম। এইটা কাইন্ড অফ একটা থালার মতো, মনে করেন রেফারেন্স যে জিনোম আছে এটা হচ্ছে থালার মতো, আর আপনি যে ছোট রিড গুলা করছেন এইগুলো হচ্ছে খাবারের মতো। এখন খাবার এনে থালার দেখে দেখে ঠিক জায়গা মতো ঠিকটা বসাবেন, তাহলে পরে হচ্ছে সবকিছু রেডি। বিষয়টা এরকম। তো এটা হচ্ছে রেফারেন্স যে জিনোম আছে, এটা হলো একটা স্ট্রাকচার আগের থেকে বলা থাকে। আর আপনার শর্ট রিড গুলো তো আপনি শর্ট রিড ছোট ছোট টুকরার থেকে যে রিড করছেন, তো সবকিছু একসাথে বসালে পরেই আপনার টোটাল যে সিকোয়েন্স আছে ওইটা পাওয়া যায়, এটাকে বলে রিড ম্যাপিং। রিড ম্যাপিং নিয়ে আমাদের পরবর্তী আর কিছু নাই, এই যে এগুলো তো অলরেডি চলে আসছে, এগুলো দেখছেন আশা করি। স্লাইডের মধ্যে যে অ্যানিমেশন দিয়েও করা আছে, স্লাইড থেকে এগুলো দেখতে পারবেন। তো আমাদের অলরেডি এগুলো ডান। তাহলে সেক্ষেত্রে আর কোনো কিছু কি বাকি থাকে? না স্যার। সরি, তিন চারটা স্লাইড থেকে তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে এই তিনটা আহ, ফার্স্টে? এই এই যেগুলো আমরা করলাম এগুলো থেকে কোশ্চেন আসলে ম্যাথমেটিক্যাল কোশ্চেনই আসবে। যেমন ফার্স্টার থেকে আপনাকে সিকোয়েন্স দেওয়া থাকবে, সিকোয়েন্স থেকে আপনাকে ওই যে মিলগুলো খুঁজে বের করতে হবে, টেবিলগুলো দেখাতে হবে মাঝখানে, ওইটা গেল ফার্স্টটা। তারপরে এটার ক্ষেত্রে আছে বারোজ-উইলার ট্রান্সফর্মে অনেক কিছু আছে, যে এখানে তো মাঝখানে অনেক কিছু আছে বারোজ-উইলার ট্রান্সফর্মে। আপনাকে ট্রি বানাতে বলতে পারে, আপনাকে বলতে পারে হচ্ছে অ্যারে তৈরি করতে, উইলারের ট্রান্সফর্মের ম্যাট্রিক্স বের করতে, অথবা ট্রান্সফর্ম বের করতে, তারপরে সেখান থেকে আবার কি বলে লাস্ট টু ফার্স্ট ম্যাপিং এটা করে দেখাতে, এটা করতে বলে, লাস্ট টু ফার্স্ট ম্যাপিং টোটালটা করতে বলে। সো এই সব কিছুই আসতে পারে আর কি, ম্যাথমেটিক্স এরকম টাইপের আসতে পারে। এবং এগুলা একটা করতে গেলে আপনার মানে ভালো পরিমাণ নাম্বার থাকবে।
বারোজুইলের ট্রান্সফর্মে ভালো নাম্বার দেওয়ার মতো আছে, যেখান থেকে বেশ পরিমাণ নাম্বার দেওয়া যেতে পারে এরকমের কোশ্চেন। আর এখানে তো থিওরি আর মানে থিওরি কত মার্কের আসতে পারে আর ম্যাথমেটিক্স কত মার্কের? 40 এইটার মার্কস? এক্সাক্ট বলা যায় না, এটা চেঞ্জ হয়। বাট আপনি থিওরি তো মিনিমাম 40-এর মধ্যে 10 তো এক্সপেক্ট করবেনই, মিনিমাম 10, আর তার থেকে বেশিও তো থাকতে পারে। আপনার ওই যে 5.1 যেটা আছে, 5.12 এগুলো তো পুরাটাই থিওরি, সেক্ষেত্রে ওইখান থেকেও তো তাইলে কোশ্চেন। আমরা 25 থেকে 30 মার্কসের ম্যাথমেটিক্স পাবো। হ্যাঁ, 25-30 পাওয়া উচিত, 25 অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট 20, মানে অর্ধেক অর্ধেকও যদি চিন্তা করি সবকিছুর পরে অ্যাটলিস্ট 20 পাওয়ার কথা। তাহলে আমার আর মনে হয় তেমন কিছু নাই। আমরা বাকি যে বিষয় আছে ওই যে ছোটখাটো ফাস্টা বা যা কিছু আছে, আমি ফাস্টাটাকে হয়তো একটা ম্যাথ করে, মানে ম্যাথ এক্সাম্পল টোটালি করে তারপর এটা ইউটিউবের মধ্যে আপলোড করে দেবো রাদার দেন ক্লাস নেওয়ার থেকে, এটা করা যাইতে পারে। তাহলে আপনারা দেখে নিলেন সুবিধা মতো। আর জি স্যার। কোশ্চেন স্টিল ওকে থাকলে স্যার। পরবর্তী ক্লাসে করা যেতে পারে এটা। ঈদের আগে তো আর ক্লাস নাই, আজকেই হোপফুলি শেষ, তাহলে ওইটা দেখা যাবে। বাট আমার মনে হয় যে বেশিরভাগ জিনিসপত্র আমার কমপ্লিট। তাহলে আমি করি, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করি আজকের মতো। আর অ্যাটেন্ডেন্স এন্ট্রি প্রতিবারই যে আগে আগে ক্লাস শেষ হয় এটা তো অনেকে ভালো চোখে দেখবে না, কি যে চিন্তা করবে সেটা ভাবতেছি। আপনাদের তো যে, তাই না? যে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা করেন, রেসপন্ড করেন যদি কেউ থেকে থাকেন। 050 কে দিল? 050 কে আদৌ আছে এখানে? স্যার 050 আছে, মাইকে ডিস্টার্ব ওর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখনই করেন। এই যে আনোয়ার হোসেন, ইয়েস স্যার। মাহফুজুর রহমান নাই, আব্দুল মুমিত মন্ডল, প্রেজেন্ট স্যার। শাওন হোসেন নাই, ফায়াজ মিনহাজ হাসান, জি স্যার, প্রেজেন্ট স্যার। মাহফুজুর রহমান নাই, মাহমুদুল হাসান রিফাত, প্রেজেন্ট স্যার। ওকে, উম্মে আসমা, প্রেজেন্ট স্যার। ওকে, মনিরুজ্জামান, প্রেজেন্ট স্যার। অর্ণব আছেন, অর্ণব, প্রেজেন্ট স্যার। তানজিম রহমান, প্রেজেন্ট স্যার। রিগান কান্তি অধিকারী, ইয়েস স্যার। আয়ুষ সাহা, প্রেজেন্ট স্যার। ইসরাফিল আলম ঈশান, ইসরাফিল নাই, সুরাইয়া জাহান স্বর্ণা, ইয়েস স্যার। রাজীব মিয়া, প্রেজেন্ট স্যার। চাঁদনি আরফিন রিয়া, প্রেজেন্ট স্যার। সিফাত তালুকদার সিয়াম, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাল মাহি রাতুল, রাতুল নাই, শাহরিয়ার কবির সিয়াম, ইয়েস স্যার। মাহফুজুল্লাহ উদয়, ইয়েস স্যার। নাফিস মন্ডল, নাফিস মন্ডল নাই, মুহিত রাব্বানি, ইয়েস Yes, স্যার। sir. সুফি হনুমান। দেখছেন, মুহিত রাব্বানিও তো আছে, Yes, sir. মাহিন আছেন, মাহিন, প্রেজেন্ট স্যার। হাসনাত স্যার জাহান, 470 আছে স্যার, ওর মাইকে ডিস্টার্ব। 470, জি স্যার, শাওন নাম। ওকে, হাসনাত জাহান মনে হয় নাই, ইয়েস স্যার। আছেন, সোহেল মাহমুদ, প্রেজেন্ট স্যার। ওকে, রনি আছেন, রনি নাই, তানভীর মুস্তাফিজ, 731 কারেন্ট চলে গেছে, ফোন দিছেন মাত্র। 731। 31, প্রেজেন্ট স্যার। আচ্ছা 713 আছেন, না স্যার। নাই, আচ্ছা মাহির ওয়াসিফ জিয়াস আছেন তো, হ্যাঁ এই যে, ওকে ওকে, মাইক্রোফোনটা একটুখানি আর কি, আরিফ ইস্তিয়াক নাই, মির্জা মোহাম্মদ তানজিল নাই, মারুফ আছেন, মারুফ
আলামিন হোসেন, Yes, sir. আচ্ছা তালহা জুবায়ের, আসমা আক্তার, Present, sir. ফুয়াদ আরফিন খান নাই, জুবায়ের হোসেন সাদি, প্রেজেন্ট স্যার। আবু হেনা মুস্তফা, প্রেজেন্ট স্যার। মুশফিকুর রহমান, স্যার। আব্দুল্লাহ বশির মাহি, Yes, sir. সুরায়া আক্তার মিম, Yes, sir. রকিবুল হাসান রায়হান নাই, মিনহাজুল ইসলাম স্যার ও আছে, ওর এই মাইকে সমস্যা স্যার, 196। আছে, প্রমিত মণ্ডল, ইয়েস স্যার। সোহাগ হোসেন ইমন, ইয়েস স্যার। আচ্ছা ফরিদ ইসলাম আছেন, Yes, sir. নুসরাত জাহান, Yes, sir. রিয়াদ হাসান, রিয়াদ হাসান মেবি নাই, সবুজ মিয়া নাই। ঠিক আছে, তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো নিয়ে কাজ করবেন আর কি। কারণ দিন তো চলে যাবে, বসে থাকলে দিন যাবেই, কিন্তু কিসের পরে একদমই টাইম পাবেন না। জি স্যার, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের টপিকটা দিয়ে দেন। টপিক টপিকটা দিলে টপিক দিয়ে দিছে তো দেয়া টেলিগ্রামে। আছে ডিএলসি তে। আমি তো স্যার ডেডলাইনটা কি একটু বাড়ানো যায় স্যার? ডেডলাইন বলতে আমি তো হার্ড কপি 5 তারিখেই নিব, মানে ঈদের পরের যে ইটা আছে ওইখানে, প্রথম ক্লাস যেটা, ওইটার থেকে তো আর প্রেজেন্টেশনের বাড়ানো যাবে ডেটটা কি না। বাড়ানো যায় স্যার? না, প্রেজেন্টেশনের ডেডলাইনটা? এইটা বাড়ালে আপনাদের মানে হবে না, লাস্টে গিয়ে দৌড়াদৌড়ি লেগে যাবে, বা আমারও চেক করতে আবার সমস্যা হয়ে যাবে। ও দরকার নাই, এটা টাইম আছে, ইসের মধ্যে করে ফেলেন, পারবেন আশা করি। তা সার্টিফিকেটটা 7 তারিখে কোয়ার্ডিনেটর নিলে মতো ভালো করতে হতো। হবে। 7 তারিখ, আচ্ছা যদি সার্টিফিকেট সুবিধা আমাকে হয় অনেকটা জানতে আপনারা হবে। টাইম বাড়ালে যেটা হবে, একটা আছে কি যেন, থিওরির নাম মনে নাই। মনে করেন আপনার কাছে 2 ঘন্টার একটা কাজ আছে, আপনাকে যদি অফিস থেকে 8 ঘন্টা দেয়, তাহলে আপনি 2 ঘন্টার কাজটা 8 ঘন্টা ইউজ করে করবেন। আবার 8 ঘন্টার কাজ যদি আপনাকে 2 ঘন্টা দেয়, আপনি যে কোনো ভাবে 2 ঘন্টায় 8 ঘন্টার কাজ করতে পারবেন। এখন বিষয় হলো, 7 তারিখে ক্লাস আছে স্যার, আপনার 5 মানে তারিখে স্যার ক্লাস। হ্যাঁ আমি আমরা 7 তারিখ ডিএলসি তে দিছিলাম। জমা দিতে পারবো। এখন যদি 5 তারিখে ক্লাস নাই, 7 তারিখে আছে আপনার। ও শনিবারে তো নাই। কি বলেন, শনিবারই নাই? শনিবার কি করে দিছে? ভাই আপনার ছিল না, সোম আর ও মঙ্গলবারে আপনার। আপনাদের সেকশনে মেবি নাই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জি স্যার। সেকশনটা মেবি পড়ে গেছে, বুঝতে পারছি। আমি ওইটা দিছিলাম ওই আদার সেকশনের ডেট অনুযায়ী, তো আপনাদের হয়তো একটু মাঝখানে পড়ে গেছে। আপনাদেরটা তাহলে প্রথম যে ক্লাস আছে মানে ইসের পরে আপনাদের 7 ক্লাস যেটা তারিখ আছে। থাকবে, হ্যাঁ 7 তারিখ স্যার। 7 তারিখে হবে, সমস্যা নেই। স্যার প্রেজেন্টেশনের টাইম কত, মানে হচ্ছে 7 মিনিট বা কত, সর্বোচ্চ কত? পার পারসন আপনি 1.5 মিনিটস এরকম রাখলে পরে ভালো হয় আর কি। তো সেই হিসেবে আপনি 5 আর হচ্ছে 2.5, 7.5 তো 8 মিনিটস ম্যাক্সিমাম। 8 মিনিটস, 8 মিনিটস ইনাফ। আর বেশি হলেও সমস্যা নাই, 10 মিনিটস সেটা ওকে, মানে মিনিমাম আপনি 1.5 মিনিটস পার পারসন এরকম রাখবেন। আর 1.5 মিনিট যাতে এমন না হয়, মনে করেন আপনি নাম বললেন আপনার, তারপরে একটু মানে রেস্ট নিলেন, প্রপারলি যাতে আপনার কথা ওই টাইমের ভেতরে বোঝা যায় যে আপনার প্রেজেন্টেশন স্কিলটা কতটা ভালো। আপনার কথাটাই হচ্ছে মেইন জরুরি। স্টিল আপনার এই যে ক্যামেরা অন রাখতে হবে, যদি থাকে, যেরকমই মনে করেন ওপেন থাকবে, আপনারা এরকম 5 জন থাকবেন, জাস্ট আপনার সাইডে ক্যামেরা এই যে এখানে ওপেন থাকবে, আপনার ক্যামেরা ওপেন করলে এখানে আপনাকে দেখা যাবে, আপনি কথা বলবেন, প্রেজেন্ট করবেন, পরের জন প্রেজেন্ট করবে, সবকিছু শেষ করবেন, এরপর জাস্ট আমাকে এই রেকর্ডিং যেটা আছে রেকর্ডিংটা পাঠিয়ে দিবেন, তাহলে পরেই হবে। আর রেকর্ডিং পাঠানোর জন্য আমি ফর্ম বা যা লাগে ওইটা দিয়ে দিব, ওইটা পরবর্তীতে দেখা যাবে। তাহলে আর মনে হয় কোনো প্রবলেম নাই কারো? স্যার আমাদের ওই ক্লাসের রেকর্ডের ভিডিওটা দিয়ে দিলে ভালো হয়। এগুলো সব আছে, আমি ওই যে লিংক তো একটা মনে হয় দিয়ে দিছি না কোনো ইসে, একটা তো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় নাই। বলেন কি? হয় নাই স্যার, আমাদের ও সেকশনে হয়নি। আচ্ছা, আমি দিয়ে দিই তাহলে। আমার এখানে অলরেডি সব আপলোড করা আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি এই যে আজকেরটা আপলোড করে আপনাদেরকে একদম ওইটা দিচ্ছি, স্যার আপনি ওইখানে সব ইউটিউব আছে। চ্যানেলের লিংকটা দিয়ে দেন তাহলে। প্লে লিস্টটা দিয়ে দিন। আচ্ছা ওয়েট, দেখি এখানে অলরেডি আছে, আমি একটু আগেই আপলোড করছি একটা, তাহলে এটা তো প্রবাবলি এরকম হতে পারে।
আচ্ছা, এই যে এটাই হচ্ছে চ্যানেল সিএস এক্সপ্লেইনড। এটার কি লিংকটা বের করে এখানে এডিট মোডের মধ্যে আছে, তো আপাতত এখান থেকেই করা যাচ্ছে না, যদিও যাওয়া যাবে চাইলে, পরে ভিডিও দেখা যাবে। এই যে এখানে আছে, যেমন এখান থেকে এটা যাই দেখি, এখান থেকেই হয়তো পাওয়া যাবে। আপনার এই যে এটার লিংক দিই, তাহলে আপনারা পেয়ে চেষ্টা করব, যেহেতু থিওরি জি স্যার, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন স্যার। আমি এখন এখানে পেস্ট করে দিচ্ছি আপনার। আপনাদের জন্য কোন সেকশন? জে সেকশন স্যার, 68 জে। যেটা কোন দিকে? টিআইইউ এর মধ্যে মনে হয় আছে। স্যার উপরে উপরে এই যে স্যার এক সিসি হ্যাঁ এটাই স্যার, এটাই। এই চ্যানেলের মধ্যে দেখবেন যে সেকশনের একদম নাম দিয়ে ডেট দিয়ে দেওয়া আছে, আগের গুলোও আছে, আজকেরটাও কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে, দেওয়া যায়। স্যার একজন মেসেজ দিছে দেখেন, রনি স্যার, ও নাকি অ্যাটেন্ডেন্স দিতে পারে নাই। রেকর্ডিং থাকলে যদি অ্যাটেন্ডেন্স তো ওই করে ফেলছি, তাহলে পরবর্তীতে দেখে নিতে পারবে আর কি। আগে অ্যাটেন্ডেন্স এখন তো এন্ট্রি সাবমিট করে দিছি, আপডেট করা যাবে, বাট রনি কত আইডি কত লাস্ট? 713 স্যার। 713। আচ্ছা, আমি মনে রাখি, আমি এখন এদিকে আপডেট করে দেব। আমি তাহলে এখানে শেষ করি আজকের ক্লাস। আচ্ছা ঠিক। ঠিক আছে।